হ্যালো ভিউয়ার্স, কালকে থেকে সোশ্যাল মিডিয়া জুড়ে দেখছি মানুষের ভাইরাল একটি পোস্ট। ডক্টর ইউনূসের নাকি কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আপনারা কি এর সাথে একমত কিনা জানাবেন। যুক্তরাষ্ট্রকে হুমকি দিয়েছে কোরিয়া, তারা যুদ্ধ করতে প্রস্তুত। এটা কিসের ইঙ্গিত? যুক্তরাষ্ট্র শুধু ভাবতেছে যে তাদের সঙ্গে কেউ যুদ্ধ করতে পারবে না, তারা অনেক পরাক্রমশালী, আর তারা শুধু সব দেশে যুদ্ধ লাগাবে আর সব দেশে শান্তি নষ্ট করবে, আর তাদেরকে কেউ কিছু করতে পারবে না। এবার দক্ষিণ কোরিয়া স্ট্রেট জানিয়ে দিয়েছে যে ওদের সাথে যুদ্ধ করার জন্য তারা একদম সম্পূর্ণ প্রস্তুতি তাদের শেষ, এবং তারা সম্পূর্ণ প্রস্তুত আছে যুদ্ধ করার জন্য। আজকে আরেকটি দুঃখজনক খবর হলো, চট্টগ্রামে তেলবাহী একটা জাহাজ, যেখানে আমাদের জ্বালানি তেল সরবরাহ করা হয়, সেই জ্বালানি তেলগুলা জাহাজে কেউ ষড়যন্ত্রমূলক অগ্নিকাণ্ড ঘটায়, সেখানে 3 জনের মৃত্যু হয় এবং অনেক কর্মচারীরা ছিলেন যারা পালিয়ে গেছেন। একটা দেশকে পঙ্গু করতে কি করতে হয়? একটা দেশকে পঙ্গু করতে হলে তার শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম শেষ করতে হয়, তারপরে হচ্ছে হ্যাঁ ভাই আসেন, লাইভ শুরু করে দিছি। তো শিক্ষা ব্যবস্থাকে শেষ করতে হয়, তারপরে বুদ্ধিজীবীদের মাথা বিগড়াই দিতে হয়, গুজব ছড়াতে হয়, অর্থনৈতিক অবস্থা খারাপ করতে হয়, জ্বালানির অবস্থা খারাপ করতে হয়। এখন দেখেন জ্বালানিতে যে আঘাতটা আসছে, এইটা কি এমনি এমনি আসছে? এত বছর পরে, এত বছর ধরে কোনোদিনও শুনি নাই যে জ্বালানি জাহাজে আগুন লেগেছে। এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। আশুলিয়াতে গতকালকে 13 জনের উপরে গুলি করে হত্যা করা হয়েছে, 13 জনের উপরে। তো 13 জন মানুষের খবর কিন্তু আমরা পাইনি, আমরা পেয়েছি শুধু 1-2 জনের খবর। এই তুমি এখান থেকে যাও, এই যে কালের কণ্ঠের পত্রিকাটি এই সময় সবচেয়ে জনপ্রিয় একটি পত্রিকা। ভাগ্য ভালো থাকলেই দোকানে পাওয়া যায়। সেই পত্রিকাতে খবরটি আমি আপনাদেরকে শেয়ার করব। কেউ কি আমার সঙ্গে যুক্ত হতে চান? যে কোনো একজন। আমার মরার কাশি ভালো হলো না। জয় ও পুতুলের ব্যাংক হিসাব জব্দ করেছে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের ব্যাংক হিসাব স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। এটা কালের কণ্ঠে আজকে প্রচার করা হয়েছে। বিবি, বিপু, CRI ও ইয়াং বাংলার ব্যাংক হিসাব জব্দ। রাজনৈতিক দলের সঙ্গে আবার বসবে উপদেষ্টা পরিষদ। এখন আবার বসবে কেন? রাজনৈতিক উপদেষ্টাদের সাথে এখন আবার বসার জন্য চিন্তা করছে সব দল, সব রাজনৈতিক দল, সব সুশীলরা, সবাই কিন্তু যারা ওদেরকে সাপোর্ট করেছিল, দেশে বিদেশে যারা ব্লগার ছিল, যারা এই বিষয়গুলো নিয়ে গবেষণা করতে, সবাই কিন্তু এখন ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন এবং ওনার পদত্যাগ চাচ্ছেন। এটা কিন্তু শেখ হাসিনার যে
আওয়ামী লীগ কর্তৃক সেটা কিন্তু না যে কৃত্রিম বা আওয়ামী লীগ কর্তৃক। এখন নূর সেও চাচ্ছে যে ডক্টর ইউনূস পদত্যাগ করুক, সে এই ধরনের সরকার চায় না। তারপরে বিএনপি বলতেছে, মানে যারা আন্দালিব রহমান পার্থ, তারপর হচ্ছে গোলাম মাওলা রনি, প্রত্যেকে এখন ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন, ওনাকে উপযুক্ত মনে করছেন না। তো ডক্টর ইউনূস নিজেকে একা একা উনি যোগ্য মনে করছেন এবং তিনি এই সুযোগ হাতছাড়া করতে চাচ্ছেন না। মানে একটা মানুষের এই বাংলাদেশ সৃষ্টির পিছনে তার কোনো অবদান নাই, তার কোনো কিচ্ছু নাই। এই সৃষ্টির পিছনে তার কোনো কি বলে এটাকে, ডক্টর ইউনূসের গতকালকে একটা ইন্টারভিউ দেখলাম, খুব মানে হচ্ছে যে ওর একদম পার্সোনাল ইন্টারভিউ বাংলাদেশে। সাংবাদিক যখন জিজ্ঞেস করলেন যে আপনি এই যে এটা হচ্ছে ভয়েস অফ আমেরিকা, সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনি কাদেরকে যোগ্য বলে মনে করেন দেশ চালানোর জন্য। উনি বলতেছে আমি তো তরুণদেরকেই মনে করি। মানে জিজ্ঞেস করছে যে আপনি কি তরুণদেরকে উপযুক্ত মনে করেন এই সময় দেশের হাল ধরার জন্য বা রাজনীতি করার জন্য। উনি বলতেছেন হ্যাঁ, আমি তো তরুণদেরকেই মনে করি উপযুক্ত, তরুণরাই তো দেশ চালাবে। এই যে উনি দেশে এবং বিদেশে সব জায়গায় তরুণদেরকে ইন্সপায়ার করে তরুণদেরকে বুঝিয়ে দেয় তোমরা আইন নিজের হাতে তুলে নাও। এই ইন্সপায়ার সাথে সাথে ওনার কিছু ইঙ্গিতপূর্ণ কথা থাকে যে তোমরা আইন নিজের হাতে তুলে নাও, তোমরাই দেশ পাল্টাতে পারো। মানে মব ইনজাস্টিস যেটা আমরা দেখেছি, এটা কিন্তু ওনার হাত ধরেই শুরু হয়েছে। উনি দেশে পা রেখেই বলছেন সব তো পচা আলু, সবগুলা মানে সব বদলায় দাও, সব ফেলে দাও, ছেড়ে দাও, মানে হচ্ছে যে সবগুলোকে মেরে ফেলো। এটা কিন্তু ওনারই ইশারা ছিল। এবং ওনাকে জিজ্ঞেস করা হলো যে বঙ্গবন্ধুর যে বাসভবন ওইখানে আগুন দিয়ে পোড়ানো হলো বা ওই মানে ওইটার ঘটনা সম্পর্কে ওনাকে প্রশ্ন করা। উনি বলতেছে আপনি শুধু ওইগুলা দেখেন, আপনি কি 2024 সালে গণ অভ্যুত্থান দেখেন না? তাহলে গণ অভ্যুত্থান দেখতে গেলে উনি যে আবার ওইখানে বলে আসলেন জাতিসংঘে যে মাহফুজ হচ্ছে মাস্টার মাইন্ড। একটা মানুষ কি করে মাস্টার মাইন্ড হতে পারে যদি গণ অভ্যুত্থান হয়? এখানে তো লাখ লাখ মানুষের কন্ট্রিবিউশন আছে, তারা তো কোনো পরিকল্পনার অংশ হতে পারে না। হ্যাঁ, আন্দোলনের পরিকল্পনা যে কোনো একজন করে, সেটা নেতৃত্ব দেয়, কিন্তু নেতৃত্ব দেওয়ার সময় মাঠে তাকে আমরা কেউ দেখতে পাইনি কেন? সে আড়ালে ছিল কেন? তার এত ভয় ছিল কিসের? সে সবকিছু পার করে জাতিসংঘে যায়, তারপরে সেখানে পরিচয় প্রকাশ করলো। এতদিন কেন পরিচয় প্রকাশ করলো না? এত ভয় কিসের তাদের? তারা তো আল্লাহকে ছাড়া তো কাউকে ভয় পাওয়ার কথা না। যারা নেতৃত্ব দিবে তারা তো সবার সামনে থাকে, মিছিলে মিটিং এ সবার সামনে থাকে। আমরা তো সামনে দেখতে পেয়েছি সার্জিস আলমকে, হাসনাত আব্দুল্লাহকে, নাহিদকে, আসিফ মাহমুদকে, কিন্তু আমরা তো মাহফুজকে দেখি না। সে কিভাবে মাস্টার মাইন্ডের অংশ হতে পারে? সে আন্দোলনে আড়ালে থেকে তাহলে আমরা যে অদৃশ্য কিছু ছাত্রদেরকে হত্যা করা, সাধারণ কিছু মানুষকে হত্যা করার যে ভিডিও ফুটেজগুলো আমরা দেখেছি, যে এই ধরনের গুলিগুলো করছে কারা? ছোট ছোট শিশু বাচ্চাদেরকে তাদের ঘরের ভিতরে গুলি করে মারা হয়েছে, বারান্দার ভিতরে গুলি করে মারা হয়েছে। তাদেরকে গুলি করছে কারা? তাদের বুলেট ন্যাটো সংস্থা যে বুলেটটা চালায়, ন্যাটো সংস্থা যেই রাইফেল চালায়, সেই রাইফেলের সাথে তাদের বন্দুকের খুব মিল পাওয়া গেছে। হ্যাঁ, ওইখানেই ওর কাছে জিগাও কই রাখছে, ওইখানে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই বাথরুমে দেখো একটু চেক করে। সরি, তো পাকিস্তান পাকিস্তান তার পিতার দেশ গিয়া 7.62 রাইফেল চালানো শিখায়, এরা বেকুবদের মারছে। হ্যাঁ, ওনার কথাবার্তা আমি একটু শোনাই। উনি তরুণদেরকে কিভাবে এই যে মব ইনজাস্টিস আজকে দেখতে পাচ্ছি সব জায়গায়, কিশোর গ্যাং, আমরা অনেক আগে থেকে দেখেছি কিশোর গ্যাং তৈরি হয়েছে। তাহলে কি এই যে আরো অনেক আগে থেকে যে কিশোর গ্যাং বাংলাদেশে অত্যাচার চলতেছে, এই কিশোর গ্যাং কি ওনার দ্বারাই ইন্সপায়ার হয়েছে কিনা, এটাও আমাদের অনেক সন্দেহের বিষয়। মিশতে চাচ্ছে না, কাজে আমাদের যে শান্তি শৃঙ্খলার শক্তি ছিল সেই শক্তিটা ক্ষয়ে গেল তাদের মনোবল হারিয়ে ফেলার জন্য। আমরা যেটা বললাম যে সবাই পুলিশের সবাই তো আর অন্যায় করে নাই, যারা অন্যায় করেছে আমরা তাদেরকে চিহ্নিত করব, তাদের শাস্তি হবে, আর বাকিরা
জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। কিন্তু এই প্রক্রিয়া তো একটা লম্বা প্রক্রিয়া, এটা তো হঠাৎ করে হচ্ছে না। ইতিমধ্যে কিন্তু শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে, নানা রকমের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, সমাবেশ হচ্ছে। তাতে আমরা বিশেষ করে আমাদের পোশাক শিল্প কারখানাগুলোতে শ্রমিকদের সন্তোষ দেখা গেল। সেগুলো নিয়ে মনে করলাম যে এইভাবে চলতে দিলে তো এটা বাড়তে আরম্ভ করবে। তখন এই প্রশ্ন উঠলো সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়ার জন্য। ওদেরকে অনুরোধ করলাম, তারা রাজি হলো, যাতে করে অন্তত তারা বলছে আমরা তো আছি, কিন্তু আমাদেরকে তো কেউ পরোয়া করছে না, কারণ আমাদের তো কোনো ক্ষমতা নেই এটা শেষ করে। আমাদের একটা ক্ষমতা থাকলে তারা আমাদেরকে হয়তো গণ্য করবে যে না, ওরা আমাদের ক্ষতি করতে পারে। তখন আমরা তাদেরকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলাম, কিন্তু একটা সীমিত সময়ের জন্য, 2 মাসের জন্য আমরা দিলাম। সেইভাবে হয়েছে ঘটনা। আশা করছেন যে আগামী 2 মাসে 2 মাসের জন্য উনি ম্যাজিস্ট্রি পাওয়ার দিয়েছে, অথচ এই সেনাবাহিনীরা সাধারণ যারা দাবি আদায় করার জন্য রাজপথে নেমেছে তাদেরকেই গুলি করে হত্যা করছে, এবং যারা মব ইনজাস্টিস করছে তাদেরকে কাউকে কিন্তু ধরছে না, তাদের কাউকে কিন্তু বিচারের আওতায় আনছে না। আপনারা খেয়াল করেছেন সারা বাংলাদেশে গতকাল কয়েকজন ইউপি চেয়ারম্যানকে মারা হয়েছে, এর আগের দিনও প্রতিদিন বিভিন্ন নেতাকর্মীদেরকে মারা হচ্ছে বিভিন্ন জায়গায়। এই যে সুফিজম জাবের আলী, ওর বাড়িতে যে হামলা হলো, শেষ পর্যায়ে বোধহয় সেনাবাহিনী গিয়েছে, কিন্তু যারা হামলা করেছে মানে শত শত লোক গিয়েছে ওই বাসায়, ওনার বাসায় যে আক্রমণ করেছে, শত শত লোককে কি অ্যারেস্ট করেছে? শত শত লোককে কি ক্রস ফায়ার দিয়েছে? আমরা কি দেখতে পেয়েছি? যারা জঙ্গি হামলা করছে, আমরা কি তাদেরকে বিচারের আওতায় আনতে দেখেছি? বা চট্টগ্রামে যে একটা ছেলে বসে হিন্দুদেরকে থ্রেট দিল, হ্যাঁ আমি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। চট্টগ্রামে যে একটা অল্প বয়সে একটা কিশোর, সে ইসলামিক একটা মঞ্চে বসে হিন্দুদেরকে থ্রেট করলো 7 দিনের মধ্যে চলে যাও, নাহলে 7 দিন পরে আমি যদি বেঁচে থাকি আর তোমাদের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমাদের বাপদারা ভেগে গেছে, তোমরাও ভেগে যাও। এই ধরনের যে একটা ভয়ঙ্কর হুমকি দিয়েছে, তাকে কি সেনাবাহিনী অ্যারেস্ট করেছে? করে নাই। তো সেনাবাহিনী আসলে কার জন্য নামানো হয়েছে? শুধুমাত্র সাধারণ মানুষের মুখ বন্ধ করার জন্য? হ্যাঁ ভাইয়া, দেখতে পাচ্ছি না আপনাকে। আমি তো রিকোয়েস্ট দিয়েছি। হ্যাঁ অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ কি ব্যাপার, দেখা যাচ্ছে না কেন? ওটার সাথে কেন দেখা যাচ্ছে না? ক্যামেরা কি বন্ধ নাকি? না, ক্যামেরা তো খোলাই, খোলা। আচ্ছা, আবার দেই। আচ্ছা, তো দক্ষিণ কোরিয়ার ভিডিওটা আপনাদেরকে দেখায়। দক্ষিণ কোরিয়া কি ভয়ঙ্কর একটা মানে আভাস দিয়েছে, দেখেন আপনারা। অঞ্চলে ওয়ার গেম খেলছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে পরমাণু সংঘাতের শঙ্কা, এমন অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার প্রতিনিধি কিম সক। সোমবার সাধারণ পরিষদের ৭৯তম চূড়ান্ত দিনে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর নেতা। নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে দেওয়া বক্তব্যে যুক্তরাষ্ট্র ও মিত্রদের সামরিক পদক্ষেপের নিন্দা জানান কিম। বলেছেন কোরিয়া উত্তেজনা তৈরি করে রেখেছে মার্কিন প্রশাসন, রণতরী আর যুদ্ধ বিমান মোতায়েন করে উস্কানি দিচ্ছে সামরিক সংঘাতে। আত্মরক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে পিয়ংইয়ং, দাবি কিম সকের। আর উত্তর কোরিয়া যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। সমস্ত পৃথিবীটা অস্থির করে রাখছে এই আমেরিকা, এই যুক্তরাষ্ট্র। কোথায় তারা তাদের সামরিক শাসন দিয়ে যেখানে অন্যায় হবে সেখানে দমন করবে, সেটা না করে, হ্যাঁ নার্সদের আন্দোলন চলছে দেখেছি, সেইটা দমন না করে, হ্যাঁ আসো, বালতি পাও নাই, আসো আসো, বালতি পাও নাই। তো অন্যায়ের বিরুদ্ধে আমরা কোথাও দেখি না যুক্তরাষ্ট্রকে দাঁড়াতে, কিন্তু তারা সবসময় অন্যায়ের পক্ষে সাপোর্ট দেয়। অন্যায়কে বলে ন্যায়, ন্যায়কে বলে অন্যায়। এবং তারা বাংলাদেশেও যেটা করেছে এবার, যে আমাদের আগের সরকার তারা ফ্যাসিস্ট ছিল, তারা কি বলে এটাকে, আর একটা কি শব্দ যেন বলে, তো এই সরকারকে
বারবার ক্ষমতায় ছিল এই সরকার, এই জন্য অপরাধ করেছে, শেখ হাসিনা সরকার অপরাধ করেছে। তাহলে শুধুমাত্র ক্ষমতায় থাকার কারণে এবং দুর্নীতির অনেক অভিযোগ দেওয়া হয়েছে, যেগুলোর অনেক কিছুরই সত্যতা পাওয়া যায়নি। তো হ্যাঁ, ভালো আছে, অনেক কিছু সত্যতা পাওয়া যায়নি, কিন্তু বালতি পাও নাই, আচ্ছা। তো সত্যতা পাওয়া না গেলেও জেনে শুনে একটা জঙ্গি সংগঠন, একটা জঙ্গি রাজনৈতিক নিষিদ্ধ দলকে পূর্ণ সাপোর্ট দিয়েছে। অথচ এই বাঙালিরা দুদিন আগেই আফগানিস্তানের বিষয়টা নিয়ে আমেরিকাকে কি পরিমাণ গালাগালি করতো। তখন আমরা বলতাম যে তোমরা কি আমেরিকা যাবা না, আমেরিকাকে গালাগালি করো, ভিসা বিল তো এখনই চলে যাবা। আমাদেরকে সহ দালাল বলতো আমেরিকার, আমরা নাকি আমেরিকার দালাল, পশ্চিমাদের দালাল। আজকে দেখেন আমরা কিন্তু আমেরিকার দালালি করছি না নিজের দেশ সম্পর্কে। নিজের দেশের সময় কিন্তু আমরা যারা দেশকে ভালোবাসি, আমরা কিন্তু নিজের দেশের আভ্যন্তরিক বিষয়ে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাচ্ছি না। কিন্তু কে চাচ্ছে সহযোগিতা? ডক্টর ইউনূস, ওনার প্রিয় বন্ধু বিল গেটস। মানে আভাস দিয়েছে দেখেন আপনারা, আসলে গেম খেলছে যুক্তরাষ্ট্র, বাড়াচ্ছে পরমাণু সংকেতের সংখ্যা এবং অভিযোগ করেছেন জাতিসংঘে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাউন্ড আসতেছে কেন? 79তম গেম। হ্যাঁ, আসছে মনে হয়। এবার আসছে, সকল ষড়যন্ত্র ভেদ করে আমরা চলে আসছি। শোনা যাচ্ছে না আপনাকে? আমাদের শুভাকাঙ্ক্ষীরা যারা আমেরিকায় সেকেন্ড হোম করেছে, থার্ড হোম করেছে, তারা কোথায় যাবে যদি আমেরিকার সাথে কোরিয়ার যুদ্ধ হয়? এবং যারা বর্তমানে প্রস্তুতি নিয়েছে আমেরিকা যাওয়ার জন্য, ভিসা টিসা রেডি করেছে, তারা কিভাবে সেখানে থাকবে? সেখানেও তো যুদ্ধ শুরু হবে, তখন কোন দেশে আশ্রয় চাইবে ওরা? এটা কিন্তু একটা প্রশ্ন উঠেই যায়, তারা কোথায় আশ্রয় নেবে? আর বাংলাদেশে আজকের বর্তমান পরিস্থিতি হচ্ছে, যারা নার্স পর্যায়ে চাকরি করে তারা দাবি তুলেছে, তাদেরও আন্দোলন চলছে। গতকালকে 35 বয়সীমা একটা জিনিস অ্যানালাইসিস করে দেখলাম, অনেক গবেষকরাই বলা বলি করছেন যে যেখানে ডক্টর ইউনূসের বয়স হচ্ছে 87 বছর, প্রধানমন্ত্রীর বয়স 77 বছর, রাষ্ট্রপতি বয়স্ক, স্পিকারের বয়স মোটামুটি ভালোই, তাহলে এমপি হতে এই যে এনজিও গ্রামের ফরিয়া, এই যে এনজিও হকার, ওনার বয়স 84 বছর। আচ্ছা, তো তাদের তো বয়স সীমা লাগে নাই উপদেষ্টা হতে, বা নাহিদ, আসিফ মাহমুদ, তাদের অভিজ্ঞতা লাগে নাই, বয়স সীমা লাগে নাই। সাধারণ মানুষের জন্য এত বৈষম্য কেন? যে আগের কত বছরের অভিজ্ঞতা আছে এগুলো জিজ্ঞেস করে, রাজনীতির ক্ষেত্রে এগুলা লাগে না? তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানই তো রাজনৈতিক অবস্থান, যারা রাষ্ট্র পরিচালনা করবে তাদেরকেই তো সবচেয়ে বেশি সেন্সিটিভ হতে হবে, সবচেয়ে বেশি যোগ্য হতে হবে। এখানে যোগ্যতার প্রশ্নই আসে না, এখানে বয়সের প্রশ্ন আসে না, এখানে অভিজ্ঞতার প্রশ্ন আসে না। তাহলে চাকরির জন্য, ক্যান্ডিডেটের জন্য এই দাসত্বের নিয়ম, এই যে যুগ যুগ ধরে চলে আসছে, এটা পুরোটা ভেঙে দিতে হবে। এটা না ভাঙা পর্যন্ত এই বৈষম্য দূর হবে না। যেই আন্দোলনটা বৈষম্য আন্দোলন দিয়ে শুরু হয়েছিল, এর সাথে কিন্তু এই আন্দোলনটা একদম মানে আয়নার এপিটুপিটের মতো একটা অবস্থা। দুইটা বিষয় কিন্তু মানে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। এবং দেখেন, কোটা আন্দোলন করে তারা কোটার মাধ্যমে আর চাকরি নেওয়ার কিন্তু সিস্টেমটা রাখে না, তারা সরকার হয়ে গেছে। তো তাহলে সাধারণ জনগণ কেন মানে তাদের দাবির জন্য গুলি খেতে হবে? গতকালকে যে যমুনার সামনে গুলি করে মারলো, টিয়ার সেল মারলো, কত বড় জঘন্য কাজ করলো। তাহলে তো ওনার কাউন্টডাউন যে শুরু হয়ে গেছে, বোধহয় তারা এই রক্তের বদলা নিবে যারা পর্যন্ত নিহত হয়েছে। এটাকে বলে কৃষ্ণলীলা, মানে কৃষ্ণ করলে কৃষ্ণলীলা, আমরা করলে ঢং, বিষয়টা এরকম। এবং যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোরিয়াকেও ধমকের উপরে রাখতেছে, বুঝছেন, বিভিন্ন ভাবে মানে চাপে রাখার চেষ্টা করতেছে। এখন তারা পূর্ণ প্রস্তুতি, বহু বছর ধরে কিন্তু পরমাণু মানে শো আপ করে আসছে। আপনার অন্য মোবাইলে সাউন্ড আসতেছে। তো ঠিক আছে, দক্ষিণ কোরিয়া বিগত বছরগুলোতে টেলিভিশনে কিন্তু তাদের পরমাণু অস্ত্রগুলো বড় বড় করে শো আপ করেছে, এবং আমরা দেখেছি তাদের মহড়াগুলা।
তারা যে এই অস্ত্র তৈরি করেছে বিশাল শক্তিশালী। ইউনিট সরকার যদি ক্ষমতায় না থাকতো তাহলে কিন্তু হ্যাঁ, এরাই খুব খুশি হইতো। এই যে যেই করছে, এই যে আমেরিকার যে হুমকি দিছে, হ্যাঁ, এরাই দেখতেন বাহাবা দিত। কিন্তু যেহেতু এখন মার্কিন দালাল ইউনুস ক্ষমতায়, হ্যাঁ, তাই তারা এর হ্যাঁ। প্রতিবাদ এখন করতেছে না, এর বিরুদ্ধে বলতেছে না, এই জন্য না, চুপচাপ আছে আর কি। আরেকটা জিনিস এই দেশের আপনি খেয়াল করছেন, বলে চীনে যখন ইন্ডিয়াতে কোনো মুসলিমের উপরে কোনো একটা কথা আসলে বা হিন্দুরা কোনো মানে ইসলামের বিষয় নিয়ে কোনো ব্যক্তি বিশেষ নিয়েও যদি কথা বলে, যেমন এখন রামগিরি নামের একজন বলছে যে বাংলাদেশে এগুলো কি হচ্ছে, এরা কার কাছে শিখছে এগুলা, ওদের আইডল কে, তাহলে ওদের ধর্মকে এগুলো শিখায়, এই কথা বলার কারণে বলা হচ্ছে সে নবীজিকে নিয়ে কটূক্তি করছে। গতকালকে কিন্তু গোপালগঞ্জ ওলামারা আন্দোলন করেছে। এরা জানেই না যে কটূক্তি কি রাজগিরি মহারাজ কি জিনিস বলছে, এটা এরা জানেই জানে। না। ওই যে চট্টগ্রামে একটা ছেলেকে আক্রমণ করেছে, সে একটা সেনাবাহিনীর দায়িত্বে গাড়ি দিয়ে যাচ্ছিল, তাকে হাজার হাজার লোক খামচে ধরেছে, গাড়িটা ভেঙে ফেলছে। তো সেনাবাহিনীকে যেই দল মানে না, সেনাবাহিনীকে যারা মানতেছে না, তাদেরকে তৈরি করার পিছনে কিন্তু শেখ হাসিনারই হাত আছে, ওনারই চাষবাস করাই এত বড় একটা শক্তি। ওনার চাষবাস করা আর বর্তমান সরকারের পৃষ্ঠপোষকতা। হ্যাঁ, তো এতদিন এত চড়াও হইতে পারে নাই, কিন্তু এখন আগে ছিল গোপনে, এখন হচ্ছে প্রকাশ্যে। না, এখন তো আর এরা তো মূলত এরা শেখ হাসিনার সাথে এরা মিলেমিশে থাকতে চেষ্টা, নিজেদের স্বার্থ আদায়। এরা তো হিপোক্রেট, মৌলবীরা কিন্তু হিপোক্রেট এরা। কামালের বাসায় গিয়ে দেখি 100-র উপরে হুজুর, এবং মিষ্টি খাচ্ছে, পানি খাচ্ছে, হাসাহাসি করতেছে, খুব ভালো সম্পর্ক। এবং তারা যে এখন মডেল মসজিদ দিচ্ছে, দান খয়রাত দিচ্ছে, এগুলো নেওয়ার জন্য আসছে, তখন হ্যাঁ, হ্যাঁ, সম্পর্ক খুবই এরা ভালো ছিল। এরা 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 তো আসছে এই সুযোগ সুবিধা নিতে। হ্যাঁ, প্রত্যেক সরকারের আমলে এরা সুযোগ সুবিধা নিয়েছে, ঠিক আছে। এখন সরকার হইতে চাচ্ছে ওরা। এখন ওরাই সরকার না, ওরাই লোক। প্রথমে তো এরা তাই করবে, এরা প্রথমে আপনার আশ্রিত হবে, প্রথমে এরা আপনার আশ্রিত হয়ে তারপরে আপনাকে সরাবে। এটাই তো এদের খাসিলত। এটা নতুন কিছু না, ঠিক আছে, এটা নতুন কিছু না, এটা খাসিলত। এটাই হচ্ছে এদের খাসিলত, এটাই এদের সিস্টেম। ইতিহাস তাই বলে। আপনি দেখেন, আওয়ামী লীগেরটা খাইলো, আওয়ামী লীগেরটা পড়লো, এখন বলতেছে যে শেখ হাসিনা হলো কাল নাগিনী। এরাই কিন্তু শেখ হাসিনারে কওমি জননী উপাধি দিল, আম্মা ডাকলো। হ্যাঁ, এখন হ্যাঁ, শেখ হাসিনাই তাদের কাছে কাল নাগিনী। এই স্বরাষ্ট্রমন্ত্রী বা তথ্যমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এদের কাছ থেকে সুবিধা নিল, সকল সুবিধা নিল, নিয়ে এখন বলতেছে শেখ হাসিনাই কাল নাগিনী। এদের চরিত্রটা এরকমই। এরা একদিন খালেদা জিয়াকেও গালি দিবে, খালেদা জিয়াকেও গালি দিবে। স্বার্থ না, যখন আর আরেকটু স্বার্থ উদ্ধার না করতে কালকে বলে গালি দিবে। কালকে কালকে বিএনপি তাদের সুবিধা না দেখ, বিএনপি কে এরকম গালি দিবে। আর আওয়ামী লীগ কি কারণে মৌলবাদীদের আশ্রয় দিল, প্রশ্রয় দিল? এরা ভাবছিল যে এদের আশ্রয় প্রশ্রয় দিলে এরা হ্যাঁ, বোধহয় আমাদের পকেটে থাকবে, কিন্তু না। তারা তাদের হাঁস মুরগি যতই হাঁসের বাচ্চাকে তা দেখ, বাচ্চা ফোটানোর পর হাঁসের বাচ্চা কিন্তু পানিতেই যায়, স্থলে থাকে না, পানিতেই দৌড় দেয়, ওর মায়ের কাছেই যায়। এই মৌলবীরা হ্যাঁ। হইলো তাই। এখন আওয়ামী লীগ বুঝতেছে, জানি না কতটুকু বুঝে, এখন বুঝতেছে। এগুলো বললে আমার সমস্যা, বিশেষ করে আপনার সাথে কয়েকটা লাইভ করার পরে আমার যে হারে গালাগালি শুরু করছে, বুঝতে পারছেন? আমাকে খ্রিস্টান, তো ইহুদি গালি আর দেয় নাই কেউ, আমাকে কেউ এসে গালি দেয় নাই এই পর্যন্ত, সত্যি কথা। আপনারা দেয় নাই। আপনি হইলেন মেয়ে মানুষ, আপনার চেহারা ভালো, আর মামলা করবেন আমার নারী নিরাপত্তায়। মমিন মেহেদি যেমন বলে, আপনার তো কমেন্ট করে মানুষ মজা পায়, আপনারটা দেখে। আমার কই দেখে ভাই, তাহলে তো মিলিয়ন মিলিয়ন ভিউজ হয়ে যেত। দেখে 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 শুনেন শুনেন শুনেন, যারা শকুন তাদের চোখ ঠিকই জায়গা মতো থাকে, ওরা হ্যাঁ, জ্বলে জ্বলে। আপনারা গালি দেয় না কেন? ওরা ভাবে আপনি আমেরিকায় থাকেন, আপনারা গালি দিয়ে কি হবে? আমি তো আমেরিকায় থাকি। হ্যাঁ, ঠিক আছে, আপনি বলছেন না আমেরিকায়। হ্যাঁ, আমিও তো লোকজন তো তাই বললো। আমি বললাম যে না, উনি তো আমেরিকা থাকে না। বলছে না, উনি আমেরিকায় থাকে। আমি আপনি কি বললাম, তাই উগান্ডা থাকলে থাকেন নাকি? আমি আমি সুদান থাকি, উগান্ডা, সুদান, সুদান। সুদান, সুদান। আরেকটা জিনিস রহস্য আপনি কেন জানি বলতে চাচ্ছেন না, আমি এটা খেয়াল করছি, সেটা হচ্ছে আহ জয়, মানে শেখ হাসিনা পুত্র একমাত্র, হুম, ওনাকে হত্যা করার জন্য যারা চেষ্টা করেছিল এবং তাদের মামলার রায় হয়ে গেছে, হুম, তাদেরকে তারা অনেক আশা নিয়ে স্যালেন্ডার হয়েছিল যে এই সরকার আমাদেরকে সাপোর্ট করবে। হুম। তো ওদের সাথে ইউনূস সাহেব বেমানি করলেন কেন? এটার জন্য তো হাসনাত আব্দুল্লাহ, ইলিয়াস, কনক চাপা,
তারা সবাই তো মানে খুব দুঃখ প্রকাশ করতেছে, অনলাইনে কান্নাকাটি শুরু করে দিছে, খুব কেবল মানে ডক্টর ইউনূসকে কে কেবল গালাগালিও করতেছে। কেবল শুরু, দুঃখের দেখছে এটা কি কেবল শুরু। এটা কি ডক্টর ইউনূস চাপে পড়ে করছে নাকি বলেন তো? শুনেন শুনেন, আপনারা যদি কেউ প্রশ্ন করে হ্যাঁ। বা কোনো সাংবাদিক প্রশ্ন করেন বা যে কেউ প্রশ্ন করে বা আমাকেও প্রশ্ন করে বাংলাদেশি হিসেবে, যে ভাই আপনার বাংলাদেশ এখন কে চালায়, আপনি কি বলেন তো? আমি যদি ধরেন আপনাকে আমি প্রশ্ন করছি, আচ্ছা মোল্লারা ম্যাডাম আপনি তো চালায়, বাংলাদেশের নাগরিক, বাংলাদেশটা কে চালায়, কি উত্তর দিবেন বলেন? মোল্লারা আগে তো চালায়, বলতো শেখ মানে মোল্লাদের মোল্লারা হাত চালায়। পা কতগুলি, কোটি কোটি মোল্লা, কিন্তু এক মোল্লায় চালায় না। তাহলে মোল্লারা চালায়, আবার মোল্লার মধ্যে বহু ভাগ আছে। আবার আরেক দল বলবে মিলিটারি চালায়, আরেক দল বলবে ইউনুস চালায়, আরেক দল বলবে আমেরিকা চালায়। এখন আপনি কোন দিকে যাবেন, বুঝতে পারছেন? হ্যাঁ আবার আরেক দল হ্যাঁ আবার আরেক দল বলবো যে দেশে কোনো সরকারই নেই। এখন হ্যাঁ। কোন দিকে যাবেন? আমি কালকে না সরি পরশুদিন আমি আন্দালিব রহমান পার্থ, নূর, তারপরে পিনাকি, তারপর সবাই এখন ওনার বিরুদ্ধে চলে গেছে, সবাই বলতেছে দেশকে চালায়, গোলাম মাওলা রনি। আচ্ছা, একটা জিনিস খেয়াল করছেন যে যারা নাকি সমন্বয়ক ছিল তাদের বিএনপি, জামাত শিবির এদের সাথে তারপর হচ্ছে হিজবুত তাহরির এদের সাথে এত সুন্দর একটা মেলবন্ধন পাওয়া গেছে, কিন্তু জাসদ মানে হচ্ছে জাতীয় পার্টির সাথে কিন্তু কোনো আওয়াজ শুনি না। হ্যাঁ, জাতীয় পার্টি খুব আশা করছিল তারা মান্না সালোয়া খাবে, কিন্তু জাতীয় পার্টিকে তো পাত্তাই দিবে না। শুনেন, অলরেডি ছাত্র দলের সভাপতি হ্যাঁ শিবিরকে থ্রেট করেছে, আর বিপিন নুরা, বিকাশ নুরা হ্যাঁ। অলরেডি সমন্বয়কদের থ্রেট করেছে। ছাত্র দলের সভাপতি বলছে যে আপনারা যদি কোন রকম ষড়যন্ত্র করেন শিবিরের উদ্দেশ্যে, বলছে যে ৭১-এর মতো পরাজিত হতে হবে। এটা কিন্তু ছাত্রলীগ বলে নাই, ছাত্র দল বলছে। ও সুতরাং এর মধ্যে যা বুঝার বুঝে নেন। আচ্ছা, তাহলে তো ওরা ভালো কথাই বলছে, দেশের স্বাধীনতার পক্ষে তারা। তো হ্যাঁ, তাদের কেন বলছে জানেন? রাজনৈতিক মাঠে তাদের অনেক বিশাল আকারে সক্রিয় হওয়া উচিত আমি মনে করি। এখন তারা তারা এটা কেন বলছে, তার মানে আসলেই তো ষড়যন্ত্র করতেছে। হ্যাঁ বিএনপি এখন না বলতেছে, না পারতেছে সইতে। হ্যাঁ। মানে বিষয়টা এরকম, বিএনপি এখন আমাদের ভাষা, জামানের ভাষা কেসকি কলে পড়ে গেছে। মানে কেসকি কল, ওদেরকে ফেলতেও পারতেছে না, হ্যাঁ, কুলে নিতেও গিলতেও পারতেছে পারতেছে না। না। হ্যাঁ, এরা গলার মধ্যে আটকে গেছে, গিলতেও পারতেছে না, ফাইন বলছেন, কুলেও আবার নিতে পারছে না, ফেলেও দিতে তারেক পারছে না। রহমান নেতা কর্মীদের উদ্দেশ্যে বলছেন যে উত্তরবঙ্গে যে বন্যা হচ্ছে তাদেরকে সহযোগিতার পাশে দাঁড়ান, কিন্তু আপনি কি খেয়াল করছেন ফেনীতে যখন বন্যা হলো, এই যে ওইদিকে চিকেন নেকের ওইদিকে যেটা বাংলাদেশের নেক বলা হয়, সেখানে কিন্তু কোনো সহযোগিতা বিএনপিদের দিতে আমরা দেখিনি বা তাদের কোনো বক্তব্যও শুনিনি। এখন বলার কারণ আছে, কারণ দেখলো যে মৌলবীরা আর এই শিবিরেরা হুম। ঢুকে পড়েছে, ত্রাণ দেওয়ার নামে মানুষের সাথে মিশে যাচ্ছে। এটা তো বিএনপির, হ্যাঁ এখন যদি লস হয় সেটা আওয়ামী লীগের লস হবে না, এটা যা লস হচ্ছে বিএনপির হবে লস, ক্ষমতার অংশীদার হয়ে যায়। এই জন্য দেখছে যারা মিশে যাচ্ছে, এই জন্য তারেক রহমান বলছে এটা পরিষ্কার, সেই জন্য বিএনপির কর্মীদের বলতেছে। আর যেহেতু তার দল আপকামিং, এটা অনেকেই মনে মানে করতেছে, তারা অনেকেই ধারণা ফার্স্ট করেছে টাইমে যখন বন্যা হলো তখন ডিপেন্ড করছিল যে সমন্বয়করা ভালো কিছু করবে, করবে, এই জন্য ওরা ডিপেন্ড বেশি কথা বলেনি। ডিপেন্ড দুইটা কারণে করে না। একটা হলো যে নতুন আসছে, এরা ভাবছে যে এরা তো এরা আমাদেরই, কিন্তু করুক। এখন দেখা যাচ্ছে না, না এরা করুক না, এরা এরা তাদেরই মনে করছে। হ্যাঁ কিন্তু এখন দেখে যে না, হ্যাঁ হ্যাঁ। সমন্বয়করা তো বিএনপিরও না, সমন্বয়করা যে কাদের, না, সমন্বয়করাই আমরা জানে। তো আর ওই যে মৌলবীরা, রনি একটা ছেলে ট্রেন নিয়ে যে আন্দোলন করে ভাইরাল হইলো, সে কিন্তু ওইখানে বলছে, একটা ভিডিওতে স্পষ্ট শোনা গেছে, সে টিসিবি পণ্যের যে নিচতলায় রাখা উপর তলায় বসে বলতেছে দেখে দেখে এরা বিএনপি লোক, এদেরকে দেওয়া যাবে না, এদেরকে দেওয়া যাবে না। পরে শোনেন, নিচে যে মারামারি হয়েছে পর্যন্ত ক্ষমতার বিএনপির ভাগ ছেলে পিতা, মেয়েরা গেছিল। ক্ষমতার ভাগ পিতা পুত্রকে দিতে চায় না, পুত্র হ্যাঁ, পিতাকে দিতে চায় না, আর আমরা সেই যে জায়গায় বুঝি ক্ষমতার ভাগ অতীতে চালাতে যাই, গিয়ে। অতীতে যাই, তাহলে কিন্তু এটাই আমরা খেয়াল করব যে অতীতে যারা সম্রাট ছিলেন তারা নিজের সন্তানকেও খুন করে ফেলতেন, আবার জল্লাদ সন্তান বাবাকে খুন করে পাঠাইতেন। মানে পালিত জল্লাদ ছিল সবসময় ওদের, জল্লাদ দিয়ে সন্তান মেরে ফেলতেন, আবার সন্তানের বাপ মেরে ফেলতেন যদি দেখতো যে তাদের চিন্তার সাথে মিল হচ্ছে না বা কোনো স্বার্থে আঘাত পড়তেছে। এই যে প্রাসাদ রাজনীতি যেটাকে বলে তা আভ্যন্তরিক, তো বটে, সেটা তা তো কিন্তু খুব বটে। মারাত্মক ছিল। প্রতিদিন লাশ পড়তো, মানে গুম হত্যা হতো, অদৃশ্য হত্যা, অবশ্যই এটা এগুলোর তো প্রমাণ হইতোই, প্রমাণ থাকতো না। তো এগুলো তো ঘটতো। এটা প্রাসাদে যারা থাকতো তারা জানতো যেগুলো ঘটে। এই যে কি আবির আবির আঞ্জন লিখছেন, অতিরিক্ত তোষণের ফলে আজ আওয়ামী লীগের প্রকৃত কর্মীরা, আজ আওয়ামী লীগের কি লিখছে উনি, প্রকৃত কর্মীরা বিপদে আছে, আর মধুলবীরা তো মধু খেয়ে সরে ঠিকই বলেছেন আবির আঞ্জন। যারা আওয়ামী লীগের সুবিধাভোগী তারা কিন্তু মাঠে নেই, তারা কিন্তু পলাতক, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ পলাতক, বিপদে পড়ে আছে আওয়ামী লীগের কর্মী। এটাই স্বাভাবিক, যে দলই ক্ষমতায় আসুক সাধারণত আমরা দেখেছি বা পতন ঘটুক, সাধারণ কর্মীরাই ভুক্তভোগী হয়, সাধারণ কর্মীরাই ভুক্তভোগী হয়, যারা একজন নিযুক্ত আছেন প্রশ্ন তারাই।
একজন আমাকে ইনবক্সে প্রশ্ন করেছে যে পরিষদ জিজ্ঞেস করে রাশিয়া ইউক্রেন ওইদিকে ইসরায়েল মিডল ইস্ট যুদ্ধ নাকি 25-এর ভিতরেই থেমে যাবে, তখন নাকি চায়নার দিকে নজর দিবে ইউএস। চায়না যেহেতু ইউএস এখনই নজর আছে, এখনো নজর আছে, আগেও এটা ছিল, তো এখনো প্রশ্নটা আছে। অনেক পুরাতন হ্যাঁ। হয়ে গেল না? এখনো আচ্ছা, আপনার সাথে তখনও ছিল। একজনের লাইভে আসতে চাইছিল, দেখি তাকে পাই কিনা। তাই কি বলে? 3 দিন ধরে বলতেছে ওনার সাথে এসে আমি একটা লাইভ তাই করতে তাই চাই, বিষয় হচ্ছে দেশ এবং রাজনীতি দলের সংস্কার ভাবনা ভবিষ্যৎ পরিষদ। তাই। এটা তো আমরা গতকালকে করেও ফেলছি। বাংলাদেশের বর্তমান অতীত বর্তমান ভবিষ্যৎ এটা নিয়ে হয়েছে, তবে দলের সংস্কার নিয়ে ভাবনা, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। দলের সংস্কার কিভাবে হতে পারে? এই যে বিএনপির মধ্যে প্রচুর মানুষরূপী হায়না আমরা দেখতে পেলাম বিভিন্ন জায়গায়, দা কোপাকুপি মারামারি, 2 মিনিটে মানুষ মেরে ফেলতেছে, গুলাগুলি করতেছে, যেগুলা রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানও চান না এই ধরনের কাজ হোক, কিন্তু হচ্ছে। তিনি প্রতিদিনই বার্তা দিচ্ছে এগুলা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না, কারোর সঙ্গে বিশৃঙ্খলা যাওয়া যাবে না, কিন্তু তারপরে হচ্ছে। এইটার কি কারণ? হ্যান্ডলিফ, পার্থ, ব্যারিস্টার ফুয়াদ, নুরা এদেরকে ভুলে যাবেন না, এরাও গ্যাঞ্জামের হ্যাঁ অবশ্যই ওরা গ্যাঞ্জামের দাবিদার। আমার দেখা চোখে আওয়ামী লীগ শিবিরের কর্মীকে এমপি নমিনেশন দিয়েছে। আচ্ছা, তাহলে কি করে আওয়ামী লীগ ঐক্যবদ্ধ থাকবে? ঠাকুর ঘরে কি সেগুলো তো অবশ্যই করেছে। সেগুলো তো অবশ্যই করেছে। ফরিদ ভাই আমার সাথে লাইভে আসলেই কি জানি সমস্যা হয়। আপনারা আসলে সংঘর্ষের বিষয়ে গতকালকের খবর, আজকে পত্রিকার খবর কিন্তু একদিন আগেরটা আসে। আজকে সকাল পর্যন্ত, আসলে আজকের দিন পর্যন্ত কি হয়েছে এই খবরটা আমরা পাবো হয়তো বা অনলাইনে ভিডিওজ এর মাধ্যমে পেতে পারি। তবে যেটা প্রকাশ হয়েছে, পোশাক শিল্পাঞ্চলে অস্থিরতা, বিক্ষোভ সংঘর্ষ থামছেই না, সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন এরা দেশ বিদেশ বিদেশি উস্কানিতে রয়েছে, বিশেষ করে সাবেক সরকারের সুবিধাভোগী পোশাক কারখানার মালিক, জুট ব্যবসায়ী, তাদের আধিপত্য ধরে রাখতে এই অস্থিরতা চালিয়ে যাচ্ছে। হম, তো এই তো আসতেছি দাঁড়া। হ্যাঁ, কোথায় গেল? আবার কি হলো? দেখতে পাচ্ছেন লাইভে ঢুকার পরে শান্তি নাই। এখন ঢুকছি, এখনো মানুষের এরকম হস্তক্ষেপ চলতেছে। এখনো ঝামেলা করতেছে। ক্লোজ দেখাচ্ছে কেন? আচ্ছা, তরিকুল যে, ওনাকে আমি অ্যাড করার চেষ্টা করছি, আপনি মুখ না দেখায় কথা বলেন। শেখ ফরিদ ভাই, তারেক জিয়া ভণ্ড এবং তার নেতারা চাঁদাবাজি, বিরিয়ানি আর লাল পানি খাচ্ছে, তাদের ভাগ তিনি পাচ্ছেন। আমেরিকার উপর কোনো দেশ সাহস করে যদি হামলা চালায়,
তাসের ঘরের মতো ভেঙে যাবে। কোরিয়া তো সেটাই করছে, কোরিয়াকে শুধু হুমকি দামকি দিয়ে আসে, হুমকি দামকি দিয়ে আসে। হুমকি দামকি দিয়ে এবার আর কাজ হবে না, এবার কোরিয়া, উত্তর কোরিয়া জবাব দিয়েছে। আল্লাহ, নেটের মধ্যে আর সমস্যা করিও না আল্লাহ। আল্লাহ, আল্লাহ আমরা ডাকলে আল্লাহ কি শুনে না নাকি? নাকি খালি ওদের ডাক শুনে? মুখ চিনা চিনা আল্লাহ শুধু কাজ করে। আল্লাহ, রাজনৈতিক দলের সাথে আবার বসবে উপদেষ্টা পরিষদ, তো সেখানে কি আওয়ামী লীগ থাকবে কিনা? কোথায়? রাজনৈতিক দলের সাথে বসবে। ও, আওয়ামী লীগকেও বলে ডাকা হবে আলোচনা, আওয়ামী লীগকে ডাকা হবে কিনা তা উপদেষ্টা পরিষদ জানতে চেয়েছেন, দেখি কি বলছে। কোথায় গেল? আচ্ছা, হ্যালো। যে আপনি কথা বলতে ও, থাকেন। জি জি জি, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। ওহো, তাহলে স্যার আজকে ক্যান্সেল করেন। জি, আচ্ছা স্যার, কালকে। থ্যাংক ইউ স্যার, কালকে। জি স্যার। আচ্ছা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষে যুক্তরাষ্ট্র সফরে 50টির মতো মিটিং ছিল। বাপ রে বাপ! যেখানে মোদি সরকার এত বড় একটা রাষ্ট্র, সে 55 ঘন্টার জন্য সফর করেছে, আর সেখানে ডক্টর ইউনূস 50টির মতো মিটিংই সেটেল করেছে। উনি কতদিন ছিল? আমি মানে হিসেব রাখি নাই, কতদিন ছিল? 7 জনের কথা যখন বলছে যে তার তার বাহিনী নাকি 7 জন থাকবে, নিয়ে যাবে 7টা ফরিয়া, পরে 57 জন হয়ে গেছে। গোপন বৈঠক করবে, সাথে লোকজন থাকলে তো সমস্যা। 7 জন নিয়ে যাওয়ার কথা, নিয়ে গেছে 57 জন। হাই রে, তখন 7 জনের কথা বলাতে বাংলাদেশের শিক্ষিত মানুষেরা অশিক্ষিত ভাইরাল করে মূর্খ, ফেলছে। হ্যাঁ, কত প্রশংসা। আর ওই যে এনুস মিয়ার হিজাব পরা একটা মেয়ে দেখলাম ওনার সাথে, এটা কি ওনার নিজের মেয়ে? না না না, তার মেয়ে তো হিজাব তো দূরের কথা, তার মেয়ে জীবনে কোনদিন নামাজ পড়ছে না, জিন্দেগিতে হিজাব পড়ছে। তার মেয়েরাও সব আচ্ছা অ্যাথিস্ট, তারা সব গান গায়, অপেরা, রাশিয়ার অপেরা গায় এরা। বাংলাদেশে যদি অপেরা গাইতে আসে, এরা তো মারামারি শুরু করতে, গাইতেই দিবে না। আচ্ছা ইনুসের সাথে মিল আছে, শুনেন। ইনুসের সাথে পাকিস্তানের ইমরান খানের মিল আছে। ইমরান খান যতদিন ক্ষমতায় ছিল, তার সন্তানেরা দেশে আসে না। অদ্ভুত ব্যাপার, পৃথিবীতে একমাত্র শাসক যার সন্তান, যে ক্ষমতায় তার সন্তান আসে নাই, ইউনুসও তাই, তার সন্তানরা আসে না। একটা মেম্বার চেয়ারম্যানও তার সন্তানরা নিয়ে ইউনিয়ন পরিষদে যায়, আর ডক্টর ইউনুস নীরব। মানে বুঝছেন তো, আসলেই তো ফাঁস হয়ে যাবে সব। অথচ কত চাপা মারলো ইউনুসের দালালেরা, ইউনুসের আলালেরা, ইউনুসের দালালেরা কত চাপা মারলো। এই দেখো ইউনুস কত মহান, কত শ্রেষ্ঠ, 7 জনের মাত্র লোক নিয়ে যাইতেছে। এইখানে শেখ হাসিনা খালেদা জিয়ার পার্থক্য। পরে দেখা গেল 57 জন নিয়ে গেছে, সাথে একটা 5 আর 50টা যোগ করছে। ইউনুসেরও যেমন লজ্জা শরম নাই, ইউনুসের ভক্ত চামচা আলাল দুলালদেরও চক্ষু লজ্জা নাই। প্রশংসা করার আগে চিন্তা করেন, আমরা জানি এটা করবে, কতদিন 7 জন দেখছেন নিয়ে যাবে। কি প্রশংসা করছে যে ওনারে কেউ থামাও, ওনারে কেউ ধরো। মানে কি নির্লজ্জ একটা পোস্ট, মানে কপি পেস্ট করতে করতে ভরে ফেলছে। পরে দেখলাম 100 কোটি টাকা নাকি উনি সমস্ত এনজিও থেকে মানে টাকা কালেক্ট করেছে বন্যার্থদের সাহায্যের জন্য। কই, আমরা তো এখনো পর্যন্ত, হাসনাত আব্দুল্লাহ বললো আমরা 9 কোটি টাকা একসাথে রেখেছি, সেই টাকা আমরা ভাগ বাটোয়ারা করে দিব মানে বন্যার্থদের পরবর্তী সংস্কারের জন্য। এখনো পর্যন্ত আমরা কিছুই দেখতে পেলাম না। পাবেন না, এরা এবং 11 উনি কোটি টাকার ডক্টর ঘর ইউনূস সইতে পারে না। ইন্টারভিউ, আমার যেটা মনে হয় উনি বাংলাদেশের কোন মিডিয়ার চ্যানেলে আপনি দেখছেন উনি ব্যক্তিগত ভাবে যে ভয়েস অফ আমেরিকাকে যেরকম একটা নিউজ মানে ইন্টারভিউ দিল, সেরকম কোন ইন্টারভিউ কিন্তু বাংলাদেশে কোনো চ্যানেলের কাছে দিচ্ছে না উনি। শুধু কিছু মাঝে মধ্যে এসে জনতার উদ্দেশ্যে ভাষণ দেয়। দিবে কেন? দিলেই তো ধরা খাবে। আর দিলে কি বাংলাদেশের সাংবাদিকেরা তো আর প্রশ্ন করবে না। এখন এই বড় বড় সাংবাদিক, যারা নাকি বিরাট সাংবাদিক, শেখ হাসিনাকে প্রশ্ন করে কুপকাত করে ফেলে, তাদের আমরা আর দেখি না। এখন আর স্বাধীন দেশে আর স্বাধীন সাংবাদিক দেখি না, বুঝতে না, পারছেন? কতগুলো তো মামলাও দিল।
এটাই তো এরা হচ্ছে এনজিও বাদী, এরা হচ্ছে দোকানদার, এরা হচ্ছে একটা এনজিও চালাবে, এরা দেশ চালাবে কিভাবে? প্রত্যেকটা লোক এনজিওর মালিক, প্রত্যেকটা লোক। এনজিওর লোক কোনদিন দেশ চালাইতে পারে নাকি? এটা হয় নাকি? এনজিওগ্রাম সরকার আর দেখতে চাই না, নুরাই তো একদম খেপে গেছে। নুরা খেপছে, নুরার উপদেষ্টা বানায় নাই, প্যানিক বট্ট খেপছে, তার উপদেষ্টা বানায় নাই। এই জন্য আবার ওরা দেন, এখনই দেখেন ঠান্ডা হয়ে যাবে। আমি কালকে ইলিশ নিয়ে আরেকটা কিনে সাভারের শ্রমিকদের নিয়ে 2টা ভিডিও আপলোড দিচ্ছিলাম ইউটিউবে, 2টাই রেস্ট্রিক্টেড দিয়ে দিচ্ছে, নিচ্ছে না। দিবেই তো, ওরা বাংলাদেশে এই দুটা যেগুলো বিষয়ে খুব মানে করে ফেলছে, সেন্সিটিভ করে ফেলছে এরা, ইউটিউবে মানে দিলেই ধরতেছে। সোজা কথা যে সরকারের সমালোচনা হবে এমন কোন জিনিস তারা আপনাকে প্রচার প্রসার করতে দিবে না। এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। ওরে আমি বাধ্য হয়ে ডিলিট করে ফেলছি যখন নাকি এরকম হচ্ছে। দিবে না, এটাই স্বাভাবিক। এরা চায় না, এরা এরা বাক স্বাধীনতার কথা বলে ক্ষমতা এসেছে, এগুলো তো হলো নাটক, প্রতারণা করছে জাতির সাথে, একটা জাতির সাথে প্রতারণা। বিএনপির এক নেত্রীকে দেখলাম টেবিল টকে মানে একটা অনুষ্ঠানে বলতেছে যে যদি চাকরির মধ্যে চুরি চেঁচড়ামি না থাকতো তাহলে চাকরির জন্য কেউ আন্দোলনই করতো না। তাহলে কোটা আন্দোলন কি তাহলে এই চুরি করার জন্য হয়েছিল? এখনকার ছাত্র মানে চাকরি যারা সরকারি চাকরিতে যদি ঘুষ না থাকে, ঘুষ না খায়, আপনার বাসার কাজের মেয়েও তো গিয়ে ওই সরকারি কর্মচারীর কাছে বিয়ে বসবে না। আপনি তো দূরের কথা, আপনি শ্রুতি খান তো দূরের কথা, আপনার বাড়ির কাজের মেয়ে আছে না, তারা সরকারি কর্মচারী কর্মকর্তা কাছে বিয়ে বসবে না, কাজ জানে বাতের অভাবে মারা যায়। আমার বুয়া তো এমনিতেই আমার কাছে কাজের বাইরে 15 দিন কাজ করে 1 মাসে বেতন নেয়, আবার বকশিসও আশা করে, এটা দেন ওটা দেন চাইতে থাকে। এইবার তো তথ্য ফাঁস হয়ে গেল, আপনি আমেরিকা থাকেন না। না আমেরিকায় কি কাজের লোক থাকে না? থাকে তো। স্যার এবার তো সর্বনাশ করে দিলেন। তো আরেকজন আসার কথা ছিল, আপনাদের দুজনকে দিয়ে আমি একটু 2 মিনিটের জন্য কাজ করব। কই গেল? আসতেছি বলে যখন আসে না তখন খুব খারাপ লাগে। ব্যস্ত থাকতে পারে, নেটওয়ার্কের আমি তো সমস্যা থাকতে পারে। জয়েন করতে পারতেছি না, কয়েকবার অ্যাড দিলাম। আবার দেন, আমি খেয়াল করি নাই। আপনাকে আমি 3বার ট্রাই করে দেখেন না, কত সমস্যা। আমাদের প্রতি শকুনের কুনজর পড়ে গেছে আমাদের। পেয়েছি। অনলাইন হচ্ছে একটা স্বাধীন প্ল্যাটফর্ম, সেখানে অনেক মানে বাধা আছে, সত্যি কথা বলা যায়। উনি অনেকদিন ধরে বলতেছে যে আমি একটু রাজনৈতিক সংস্কার নিয়ে কথা বলতে চাই, দেখি উনি যুক্ত হয়ে গেছে। আল্লাহ ডাক শুনছি। তানভীর সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি, আসসালামু আলাইকুম। শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। আমি কিন্তু সরি টু সে আমি খেয়াল করি নাই, মানে কনভারসেশনের জন্য খেয়াল করি না। আপনি এবং ফরিদ ভাই দুইজনকে আমারও ইচ্ছে ছিল এক করা, দুইজনের অনেক ইনফরমেটিভ, মানে আপনাদের কাছে অনেক তথ্য আছে, অনেক গবেষণা আছে, আপনারা দুইজন একটু কথা বলেন। কেমন আছেন আপনি? সাদা চুলা লাইনি আসলেন? হ্যাঁ, বিদেশি নিয়ে আসছি একজন। আপনার সাদা চুল, উনিও সাদা চুল। আপনাদেরকে ব্রিটিশের মতো লাগতেছে আপনাদের দুইজনকে, সাদা চুল। আপনারা দুইজন একটু সংস্কার নিয়ে, রাষ্ট্রীয় সংস্কার নিয়ে একটু কথা বলেন, মানে জনগণ যারা আমাদের ভিউয়ার্স তাদের জন্য অনেক উপকার হবে দলের সংস্কার, এবং যারা নেতাকর্মী বিভিন্ন দলে আছেন বা বিএনপিতে আছেন, আওয়ামী লীগে আছেন, সবার জন্য এটা জানা জরুরি যে একটি দলের সংস্কার আসলে কিভাবে করলে সেই দলটা সুস্থ একটা দলে পরিণত হতে পারে। কারণ আমরা বিগত বছরগুলিতে দেখে আসছি দলের অসুস্থতার কারণ হচ্ছে কিছু অসৎ, দুর্নীতিবাজ এবং লোভী, দেশপ্রেমহীনতা, এই ধরনের কিছু মানসিকতার কারণে দলের ভঙ্গুর অবস্থা হয়েছে, দলের মধ্যে অনেক সমস্যা হয়েছে, ভাঙাগড়া হয়েছে, বিশ্বাসঘাতকরা ঢুকেছে। যেমন এখন আমরা দেখতে পাচ্ছি অনেকের চরিত্র, অনেকের বায়োডাটা যে অন্য একটা রূপে প্রকাশিত হয়েছে। তো এই জন্য তানভীর সাহেবকে আমি জোরালো ভাবে আহ্বান করব যেন আপনি এবং ফরিদ ভাই দুজনে কনভারসেশনের মাধ্যমে এই বিষয়টা সামনে নিয়ে আসতে পারেন। আমি একটু আসতেছি। আচ্ছা, ভাই বলেন, শুরু করেন। ফরিদ ভাই, আপনার কথা প্রায় শুনি, মানে আমি অলমোস্ট চেষ্টা করি আপনার সবগুলো প্রোগ্রামই দেখতে। থ্যাংক ইউ।
থ্যাঙ্কস, আপনি মানে মোটামুটি রিয়েলিস্টিক নিউজ কথাগুলো আসলে বলার চেষ্টা চেষ্টা করছেন। তো অ্যাকচুয়ালি বাংলাদেশের আসলে সমস্যা কোথায় সেটা মনে হয় এখনো কেউ জানেই না, না জেনে আপনি সবাই আসলে চারিদিকে দৌড়াচ্ছে। সো বেসিক্যালি যে বিষয়টা নিয়ে সাবেক প্রধানমন্ত্রীকে অপসারণ করা হলো, আমি বলবো এটা স্ট্রেইট ওয়ে একটা মানে ক্ষমতার পালাবদলি করা হলো জোর করে। এখানে যদিও কোটা একটা উদ্দেশ্য ছিল, কিন্তু উদ্দেশ্যটা তো পরবর্তীতে প্রধান উপদেষ্টা নিজেই উনি ক্লিন্টন ফাউন্ডেশনের একটা প্রোগ্রাম স্বীকার করে ঠিক আছে। ফেললেন যে এটা আমাদের পূর্ব পরিকল্পনার অংশ। তো বাংলাদেশের মানুষের আসলে বেসিক্যালি কিছু বিষয় আসলে মানুষ শান্তি চায়, সেটা সব রাজনৈতিক দলের কাছে তাদের প্রত্যাশা কিন্তু একটাই, যে দেশটা ভালো চলুক, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক, দুর্নীতি লুটপাটটা যাতে একটু কম থাকে, এবং স্বাধীনভাবে যেন মোটামুটি স্বাধীনভাবে, এত স্বাধীন হলে তো আসলে কথা বলা যায় না, সব স্বাধীনতা আসলে দিয়েও দেশ চালাতে পারবে না, এটা সত্যি কথা। এটা যে যত কথাই বলুক না কেন, আসলে একেবারে 100% ফ্রিডম অফ স্পিচ দিয়ে কিন্তু কোনো কান্ট্রি চলে না। এটা বলার জন্য বলে হয়তো, কিন্তু রাষ্ট্রেরও তো কিছু বিষয় থাকে যেগুলো আসলে চাইলেও আমরা বলতে পারবো না, অনেক ক্ষেত্রে এটার তাদের আভ্যন্তরীণ কিছু নীতি থাকে। তো আমরা যে জিনিসটা আসলে এখানে খেয়াল করেছি সেটা হলো, দেখেন বাংলাদেশের, আমি তো মূলত আমরা তো 75 পরবর্তী প্রজন্ম, আমরা যারা 75 পরবর্তী প্রজন্ম যারা আসলে জন্মগ্রহণ 75-এর পরে যাদের জন্মগ্রহণ, ইভেন 80s এর কাছাকাছি সময়, আমরা আসলে জিয়ার শাসনও দেখিনি, বঙ্গবন্ধুর শাসনও দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, এবং আমাদের বেড়ে ওঠাটা আমরা ধরেন যখন থেকে বুঝতে শিখেছি, হয়তো এরশাদ সাহেবের কিছু আচার আচরণ আমরা দেখেছি, এবং 86 বলেন বা 87 88 হয়তো আমরা মোটামুটি ভাবে বুঝি যে অ্যাকচুয়ালি কি হচ্ছে, 90-এর গণ অভ্যুত্থান আমরা দেখেছি। সো 90 পরবর্তী আজকে 2024 পর্যন্ত বাংলাদেশ, এই যে বিগত সময়টা বাংলাদেশের যে রাজনৈতিক বিভিন্ন সময় নানা পট পরিবর্তন হয়েছে, সেখানে আমি একটা জিনিস ফরিদ ভাই আপনার মানে আপনার কাছে একটা মতামত চাই, সেটা আসলে এই পট পরিবর্তনের পিছনে আমার ধারণা যেটা হচ্ছে, সেটা হচ্ছে বাংলাদেশে একটা মিডিয়া একটা ব্যাপক রোল প্লে করে, এবং তাদের যে নেতিবাচক প্রভাব, তারা সরকারে থাকলে সরকারের জন্য একেবারে অন্ধ হয়ে যায়, এবং যেই সরকার ক্ষমতা থেকে যায় সাথে সাথে তারা ওই সরকারের বিরুদ্ধে এমন ভাবে লেগে যায় যেন এই সরকারের চেয়ে খারাপ সরকার বিগত কোনো সময় বাংলাদেশের ইতিহাসে কেউ ছিল না। আমরা যদি 1991 থেকে 96 দেখি, তখন খালেদা জিয়ার গুণগান ছিল, যেই এবং খালেদা জিয়া যখন আপনার যে 5ই ফেব্রুয়ারি যে বিতর্কিত নির্বাচন করেছিলেন, সে নির্বাচনের পরবর্তী সময়ে যখন আবার তারা তত্ত্বাবধায়ক সরকারের বিল অ্যামেন্ডমেন্ট করে যেটাকে আওয়ামী লীগ আবার ক্ষমতা আসলো, তখন খালেদা জিয়ার বদনাম 2001-এ। এবং আমি আপনাকে একটা জিনিস একটু স্মরণ করে দিতে চাই, যে স্বাধীনতা পরবর্তী সময় একমাত্র 2001-এ বাংলাদেশ আওয়ামী লীগ সাংবিধানিকভাবে সঠিকভাবে নিয়ম অনুযায়ী তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিয়ে তারা সরে গিয়েছিল, যে নির্বাচনে কিন্তু তারা পরবর্তীতে ক্ষমতায় আসতে পারেনি। এবং বিএনপি যতবারই ক্ষমতায় এসছে, তারা কিন্তু কোনোবারই তারা সুন্দরভাবে ক্ষমতাটা হস্তান্তর করেনি, এটা সত্য কথা, তারা স্বাভাবিক পর্যায়ে ক্ষমতাটা হস্তান্তর করতে পারেনি। কিন্তু আমি মনে করি যে ডেমোক্রেসির যে 4th পিলার, যেটাকে আমরা বলি যে গণমাধ্যম, সঠিক গণমাধ্যমের যে ভূমিকাটা বাংলাদেশে, এটা আসলেই অ্যাবসেন্ট। তারা সত্যিকার অর্থে তারা যদি তাদের দায়িত্বটুকু পালন করত, এবং তারা যদি নির্ভীক সাংবাদিকতার যে পেশাটা, তাদের সাংবাদিকতার যে দর্শনীয় তারা নেই, তারা এক এক টাইমে এক এক রোল প্লে করছে। আপনি দেখেন বাংলাদেশে 5ই আগস্ট পরবর্তী যে ঘটনাবলী গতকাল পর্যন্ত ঘটেছে, কোন মেইনলাইন মিডিয়া থেকে আসছে, কোন পত্রিকা কি ফরিদ ভাই কোন নিউজ দিচ্ছে? অথচ প্রতিনিয়ত বাংলাদেশে কোনো না কোনো অঘটন ঘটেই চলছে, দেশ টোটালি অস্থির, আইন শৃঙ্খলা নেই বললেই চলে, চরম অবনতি ঘটে গেছে, একেবারেই নেই। মানে যেটাকে আমরা বলতে পারি যে আসলে টোটালি মানে এখানে গভর্নমেন্টের আইন শৃঙ্খলা বলতে কিছু নেই। আপনি সেনাবাহিনীকে দিয়ে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনি যখন সাধারণ মানুষের কাঠগড়ায় পাঠিয়ে দিলেন, সাধারণ সেনাবাহিনীর দ্বারা কি সম্ভব পুলিশের নাই সাধারণ মানুষের সাথে তারা তো অন্যভাবে ট্রেন আপ, তাদের ট্রেনিং, তাদের যে মানে
মেকানিজম, এটা তো পাবলিক হ্যান্ডেল করার মেকানিজমে তারা বড় হয়নি, না, গড়ে ওঠে নাই, তাদের তো মেকানিজম জানাও নেই। সো হাউ টু কন্ট্রোল দ্য পিপল, হাউ টু কন্ট্রোল দ্য লোকাল গভর্নমেন্ট, এটা তারা জানেও না। সো বুঝেও না। আপনি যখন একটা বাহিনীকে পাঠিয়ে দিচ্ছেন যাদের ওই সম্পর্কে কোনো জ্ঞান নেই, এখন তারা বেসিক্যালি তারা কি করতে পারবে? কোথাও মারামারি হলে গিয়ে ওটা থামাতে পারবে, বড় জোর একজনকে ধরে শাস্তি দিয়ে দিতে পারবে, এর বাইরে তো ভাই তারা কিছু করতে পারছে না। গুলি করে মেরে ফেলতে পারে, এর চেয়ে বেশি কিছু এর চেয়ে বেশি তাদের আসলে কিছু করার, বিকজ দে ডোন্ট নো এনিথিং। এখন সেনাবাহিনী একটা, যেমন প্রশাসনের কাছে, যেমন স্থানীয় প্রশাসনকে নিয়ে পুলিশ প্রশাসন যেভাবে কাজ করেছে, তাদের যে একটা মেকানিজম ছিল সেটা তো সেনাবাহিনীর নেই। এবং সত্যি কথা কি, সেনাবাহিনীর বর্তমান যে অবস্থানটা আছে সেখানে কিন্তু নো ওয়ান মানে তাদের উপরে আসলে রিলাই করতে পারছে, আমার মনে হচ্ছে ব্যক্তিগত অভিমত আর কি। হয়তো বিএনপিও তাদের উপরে এতটা রিলাই করতে পারছে না, আওয়ামী লীগ তো অলরেডি মাঠেই নেই, এবং অন্যান্য দলেরাও যে খুব একটা রিলাই করছে সেটাও মনে আমার কাছে একটু সন্দেহ, যে আসলে তারাও মনে খুব একটা রিলাই করতে পারছে কি পারছে না। জামাত ছাড়া কেউ এদের বিশ্বাস করতেছে না। জামাতে ইসলাম ছাড়া আওয়ামী লীগ তো করবেই না, বিএনপি ওদের বিশ্বাস করতেছে না। এমনকি বিএনপি ছাড়া ওরা যারা রাজনৈতিক দল তাদেরও মোহভঙ্গ হচ্ছে। আর আপনি ঠিকই বলেছেন, এটা আমরা তাদের দোষবো না। তারা তো সেইভাবে ট্রেন আপ না, এদের তো জনগণের সাথে এদের সম্পর্ক নেই, আর এদের সম্পর্ক থাকা উচিত না। এদের কাজ জনগণের সাথে এদের সম্পর্ক থাকা উচিত না। তাহলে তো তাদের সাথে আর্মির পুলিশের আর কি পার্থক্য থাকবে? পুলিশ বাহিনী খারাপ হোক, ভালো হোক, মন্দ হোক, তারা তো সামরিক বাহিনী, আর পুলিশ তো হচ্ছে আপনার বেসামরিক বাহিনী। ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আপনি কি হলো? কিছুই তো হলো না। তাদের সামনে মারামারি করতেছে, তাদের গাড়ি ঘেরাও করতেছে। বরং আমি মনে করি এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে সেনাবাহিনী নামানোর কারণে এমনি তো ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে, জনগণের কাছেও বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তিটা নষ্ট হয়ে যাবে আমার মনে হয়। এখন মানে যে বিষয়টা আসলে রাষ্ট্রটাকে আসলে তারা সংস্কার করতে চায় কি চায় না সেটা হলো মূল প্রশ্ন। না তারা আসলে, এখানে আমার কথা আছে, কারা সংস্কার করবে? আমি ফরিদ ভাই একটা বিষয় বলি, যেমন তারা কিন্তু এই সংবিধানের আদলে তারা শপথ নিয়েছে, হ্যাঁ, যাই হোক না কেন তারা সংবিধানকে কিন্তু তারা ওন করবে এবং তারা সংবিধানকে রক্ষণ করবে, এবং সংবিধানকে তারা কিন্তু পরিবর্তনের শপথ নেয় নাই। তাদের শপথটা হচ্ছে সংবিধান রক্ষণ করা, নট পরিবর্তন না। পরিবর্তন শুধুমাত্র নির্বাচিত সরকাররাই পরিবর্তনের শপথটা নেয়, এবং তারা যে গোপনীয়তা শপথটা নিয়েছে সেই গোপনীয়তা শপথও কিন্তু আপনি সংবিধান রক্ষণের শপথ নিয়েছেন, আপনি কিন্তু পরিবর্তনের শপথটা নেননি। সো যদি আপনি শপথ নেন নাই সংবিধান পরিবর্তনের, তাহলে আপনারা যখন বলছেন এখন সংবিধানকে ছুঁড়ে ফেলে দিতে হবে, মানে এটা কত বড় স্পর্ধা তাদের কিছু কিছু লোকজনের। এটা রাষ্ট্রদ্রোহিতা, এটা তো সরাসরি রাষ্ট্রদ্রোহিতা। যেখানে আপনি সংবিধানের রক্ষণ করবেন বলে শপথ নিয়েছেন, সেখানে আপনাদের কেউ বলছে, এবং যাকে সংবিধান আপনার যে সংস্কারের যিনি চেয়ারম্যান হলেন, উনি আমেরিকা প্রবাসী, উনি তো বাংলাদেশের সিটিজেনও না আই থিঙ্ক, উনি বলছেন যে এই সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে লিখতে হবে। তাহলে উনি যখন বলেন যে মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে একটি দেশ এবং ওখানকার যে সংবিধানটা ৭২-এর যে সংবিধানটা, সেটা তো আসলে এটা সমগ্র বাংলাদেশের ৭.৫ কোটি মানুষের আবেগ আকাঙ্ক্ষা, ৩০ লক্ষ শহীদের রক্ত, ২ লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে ওই সংবিধান, এবং ওই সংবিধানটার যে যেভাবে গঠন হয়েছিল সেটারও কিন্তু একটা ইতিহাস আছে, যেটা এখন এই প্রজন্ম তো অনেক কিছু জানছে না। আমরা তো আসলে ওই যে জেনজি প্রজন্মের বাবা মা হয়ে গেছি, এখন এই জেনারেশন জি, এদেরকে আমি আদর করে জিন্নাস জেনারেশন বলি, জিন্নাস জেনারেশন। এখন এই জেনারেশন জি তো আসলে এটাকে আপনার মানে এরা কি বলবো, এই যে গুজবের উপরে ভিত্তি করে একটা দেশকে আসলে কিভাবে তছনছ করে দেওয়া যায়, এটার একটা প্রকৃষ্ট উদাহরণ বাংলাদেশ হতে পারে। আমি যেটা মনে করি আর কি, বাংলাদেশের রাজনীতিতে এই সরকার, ইউনূস সাহেব সরকার, এক হচ্ছে যেভাবেই ক্ষমতায় আসুক, এখন সেটা সাংবিধানিক না অসাংবিধানিক এগুলো অনেক যুক্তিতর্ক থাকবে, এগুলো নিয়ে আসলে কথা বলে এখন আসলে খুব একটা ফায়দা বলে হচ্ছে বলে মনে হচ্ছে না। কিন্তু তারা যে সংবিধানের আলোকে শপথটা নিয়েছেন, তারা কি সংবিধানের মধ্যে আছে? একেবারেই নাই। এদের তো কোনো দায় ভার নাই, এদের কোনো দায় ভার নাই। ইভেন
তারা যে বলতেছে সংবিধানটা তারা পরিবর্তন করবে বা পরিমার্জন করবে বা ছুঁড়ে ফেলে দিবে, নতুন করে লিখবে, আনটিল এন্ড আনলেস তারা যদি পরবর্তী যারা নির্বাচিত সরকার যারা আসবে তাদের কাছ থেকে যদি তারা ওই ধরনের গ্যারান্টি না পায়, গ্যারান্টি ক্লোজ না পায় যে তোমরা যাই করবা আমরা তোমাদেরকে ওইটার বৈধতা দিব, তাহলে এই সংবিধান কি তারা যদিও পরিমার্জন যাই করুক না কেন, পরবর্তী সরকার যদি এটাকে অ্যাকসেপ্ট না করে, সংসদে বিল না পাশ করে, তাদেরকে কোনো কিছু গ্রহণযোগ্য হবে? বিল পাশ করলেও হবে না, কেউ যদি মামলা করে। কারণ সংবিধান আপনি কিন্তু আমাদের দেশে বলা হয় বা অন্যান্য জায়গায় যে সংখ্যাগরিষ্ঠ সাংসদেরা ইয়েস বললে সেই বিলটা পাশ হবে, এই তথ্য কিন্তু সঠিক না। এটা হলো আপনি নতুন কোন আইন করবেন কিনা, নতুন মানে যোগ করবেন কিনা সেই বেলায় সত্য, কিন্তু আপনি মৌলিক যে আমাদের সংবিধানের যে মৌলিক বিষয় সেখানে আপনি হাত দিতে পারবেন না। সেখানে তো এটা কোনো প্রশ্নই আসে না। কিন্তু আপনি দেখেন এই কৃষি বিশ্ববিদ্যালয় নাই কোথায় যেন কত বড় দুঃসাহস, স্পর্ধা এবং মূর্খতা একই সাথে বলবো, এই জিন্নাত জেনারেশনের নাম ছিল ৭১ হল, সেটাকে তারা বানিয়েছে ২৪ হল। মানে কত বড় তারা বানাক, তারা পারছে তো। কারণ হচ্ছে আপনি দেখেন এই যে ৭১-এর যে চেতনাটাকে ধ্বংস করাই ছিল ২৪-এর গণ আন্দোলনের উদ্দেশ্য, যেটা আমার মনে হচ্ছে। এবং এটা না হলে আপনি আপনার এই কথা সত্য এটা মনে হয় না, এটা সত্য, এটাই সত্য। আপনি দেখেন ৭১-এর স্মৃতি বিজড়িত বাংলাদেশের যত স্থাপনা ছিল সেখানে আমি ধরে নিলাম যে তোমাদের শেখ হাসিনার প্রতি তোমাদের খুব রাগ গোসা, উনি ফেসিবাদ ছিল, উনি অনেক খারাপ কাজ করছে বাংলাদেশে, উনার মতো খারাপ কেউ ছিল না, আমি ধরেই নিলাম উনি অনেক খারাপ, তোমরাই সব ভালো কাজ করে। তাহলে শেখ হাসিনা তো ১৫ বছর বাংলাদেশ শাসন করলো, এর আগের ৫ বছর হলো ২০ বছর, তাহলে এই ৫৪ বছরে তো ৩৪ বছর অন্যরা ছিল। তোমরা কি করছো? তোমরা কি করেছো? এই প্রশ্ন। আর এখন যেভাবে দুর্নীতির দোহাই, দুর্নীতির ফিরিস্তি দেওয়া হচ্ছে, আমার একটা বেসিক প্রশ্ন আছে সবার কাছে, যে গত ২ মাসে বাংলাদেশে কি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয় অথবা ববি যারা বাংলাদেশে ছিল এবং সাইমা ওয়াজেদ পুতুল, এই ৫ জনই তো আমরা বঙ্গবন্ধুর মূল ফ্যামিলি বলি আপাতত, এই তাদের ৫ জনের বিরুদ্ধে স্পেসিফিক্যালি কি দুর্নীতির কোনো মামলা সরকার করতে পেরেছে? পারে নাই। অনেক আলতো ফালতো মামলা দিয়েছে, এটা পারে নাই। ব্যাংক জব্দ করেছে, গতকালকের খবর, ব্যাংক জব্দ করছে, ছবি পাবে হয়তো, ওখানে কোনো টাকা আমরা জানি না কি আছে, হয়তো ওদের ছবিগুলো পাবে, আর হয়তো অ্যাকাউন্ট খোলার ৫,০০০ ১০,০০০ টাকা পাইতে পারে, এর বেশি পাওয়ার সম্ভাবনা নাই। আর ওরা সবাই ইনকাম করে, সাইমা ওয়াজেদ পুতুলও ডলারে বেতন পায়, সজীব ওয়াজেদ জয় ব্যবসা করার দরকার নাই, ওরা তো প্রতিষ্ঠিত নিজ নিজ অবস্থান থেকে। আমার কথা হচ্ছে যে আমি একটা জিনিস বুঝি, যে আপনি যদি দুর্নীতি করে থাকেন, তারা যে প্রতিদিন মিডিয়া এসে বলতেছে এখানে এত টাকা দুর্নীতি হয়েছে, এখানে এই করে ফেলছে, সেখানে ভাই মিডিয়ায় না বলে একটা মামলা করেন, প্রমাণ সহ জাতির সামনে দেন যে এখানে স্পেসিফিক্যালি দুর্নীতি হয়েছে এবং সরকার এটা দুর্নীতি তদন্ত করে পেয়েছে এবং এইটা একটা মামলা হলো, তাইলে না আমরা বুঝতে পারি। তদন্তের দরকার নাই, তারা সুনির্দিষ্ট একটা মামলাই করুক। একটা তো দিয়েছিল, পরের দিনে তো চুবানি খাইলো, একটা তো দিয়ে পরের দিনে চুবানি খাইলো রাশিয়ার কাছ থেকে। হ্যাঁ, মানে আমার কথা হচ্ছে যে মিডিয়াতে বলা যায় সবকিছু, আমি আপনাকে মিডিয়াতে অনেক কিছু বলে দিতে পারি। মিডিয়া, বাংলাদেশের মিডিয়া কাউকে হিরো বানায়, আবার হিরো আলমকে হিরো বানায় আবার জিরো বানালো না, হিরো আলমকে হিরো তো মিডিয়া বানাইছে। আপনারা একটা জিনিস খেয়াল করেছেন, হাজার হাজার পুলিশ যে কারণে মেরে ফেললো জিত করে, যে পুলিশ আওয়ামী লীগের চামচামি করছে, এখন পুলিশরা যখন দাবি করলো আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডার থেকে বের করে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেন, ওদের দাসত্ব আমরা করতে চাই না, তাহলে এখন কেন তাদের দাবি মানা হচ্ছে না? আবার সেই পুলিশ দিয়েই ৩৫ দাবি করার তাদেরকে কেন মানা হচ্ছে? সেনাবাহিনী বলতেছে কয়েকটা ফেলে দে তাহলে ঠিক হয়ে যাবে। সেই গাজীপুরের কালকের ভিডিওতে ফরিদ ভাই একটা জিনিস আপনি দেখেন, ৫৪ ধারার বিরুদ্ধে কিন্তু সবাই কথা বলে, সব সরকাররাই কথা বলে, কিন্তু বাতিল করে না, কেউ বাতিল করে না। 54 নিয়ে কিন্তু আওয়ামী লীগ কথা বলে, বিএনপি কথা বলে, জামাত কথা বলে, জাতীয় পার্টি কথা বলে, সুশীলরা কথা বলে, বাট যখনই যে ক্ষমতায় যায় ৫৪ ধারা বাতিল হয় না। ঠিক আছে, তাই না? ওই যে বঙ্গবন্ধুর আমলের যে কালা কানুন বলে, কালা কানুন, ওই কালা কানুন সেটা কিন্তু বাতিল করছে না। এরশাদের সময় কালা কানুন কিন্তু বাতিল হয় না, মানে যে আইনটা কালো কানুন হয় এটা তাদের রক্ষা কবচ হিসেবে তারা ব্যবহার করে। এটা হলো বাংলাদেশে। শুনেন, আমি মানে সবাই তো আসলে গণতন্ত্র নিয়ে অনেক বয়ান দিচ্ছে, আপনার এই গত ৩-৪ বছর আগে বিটিভিতে একটা মিনা কার্টুনে এড দিত ফরিদ ভাই, ওই যে
টয়লেট থেকে এসে সাবান বা ছাই দিয়ে ভালো করে হাত পরিষ্কার করবেন। তো যেই জাতি এখনো এই খবর জানে না যে টয়লেট থেকে আসার পরে সাবান বা ছাই দিয়ে হাত পরিষ্কার করতে হয়, তো সেই দেশে আপনি গণতন্ত্র চর্চা করবেন হঠাৎ করে, সেটা একটু মানে আকাশ কুসুম কল্পনা হয়ে যায় না? মানে গণতন্ত্র তো যেন, এইটা আমরা তো আমি গণতন্ত্র বুঝতে বলতে পারি না, বুঝি কি? যে দেশে মানুষ শিক্ষিত না, যেখানে 99% শিক্ষিত হবে, তখন তারা ভোট দেওয়ার অধিকার পাবে। না না, একটা ওই যে এখন বলে না মানযুগ হুশ, মানুষ যখন হুশ আসবে। এখন তো আফিম খেয়ে আছে, কিসের আফিম? তাদের দুনিয়াও লাগবে, বেহেশত লাগবে, এই আফিমের মধ্যে আছে। তো যারা এই এখন দুই নৌকায় পা দিয়ে আছে, তাদের শেষটা না দেখা পর্যন্ত গণতন্ত্র আসার কি দরকার? দুই দিক যখন আর আলাদা হবে, গণতান্ত্রিক যেটা রেজাল্ট আসবে ফাইনালি, গণতন্ত্র তখন গণতন্ত্র তো একটা গণতন্ত্র চর্চাটা করে একটা প্রাতিষ্ঠানিক ভাবে, তো আমার নিজেকে গণতান্ত্রিক হইতে হবে, তারপরে না আমি রাষ্ট্রের গণতন্ত্রের কথা চিন্তা করব। আমরা যদি হ্যাঁ প্রত্যেকটা দলের আমরা গঠনতন্ত্র যদি আমরা দেখি, কোন দলের গঠনতন্ত্র কি লিখা আছে সেটা জাতির সামনে তুলে ধরেন, দেখেন কে কতটা গণতান্ত্রিক অবস্থায় তারা দল পরিচালনা করছে। জামাতের গঠনতন্ত্র দেন, বিএনপির দেন, জাতীয় পার্টির দেন, আওয়ামী লীগের দেন, এখন আরো যারা আসছে, এই যে বাম ডান যারা আসছে, এই যে চাম্পাকলা বাটারবন পার্টি আর কি, আমরা আগে মিছিল করতাম চাম্পাকলা বাটারবন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, তো এই যারা আছে, তো তারাও আসুক তাদের গণতন্ত্র নিয়ে। এখন গণতন্ত্রের সংজ্ঞা কি বাংলাদেশে? কেউ সমাজতন্ত্রে আছে, কেউ ইসলামিক তন্ত্রে আছে, কেউ গণতন্ত্রে আছে, কেউ একনায়কতন্ত্রে আছে, বাট তারা দেশের গণতন্ত্র চাচ্ছে। এখন তারা তো নিজেরাই ঠিক করতে পারছে না দেশ আসলে কোন তন্ত্রে চলবে। দেশ কি গণতন্ত্রে চলবে, না সমাজতন্ত্রে চলবে, না ইসলামিক তন্ত্রে চলবে, না একনায়কতন্ত্রে চলবে? কেউ কিন্তু আসলে স্পেসিফিক্যালি এক বৈঠকে বসে তারা কিন্তু এটা বলছে না যে দেশ আসলে কোন তন্ত্র। সবাই মুখে গণতন্ত্র, কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম দেখেন কারোর গণতান্ত্রিক কোনো কার্যক্রম নাই। কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে নেতা নির্বাচন করে না, কেউ গণতান্ত্রিক পদ্ধতিতে কাউন্সিল করে না, এবং দলের ভিতরে কোনো গণতন্ত্র নেই। সবাই জি হুজুর, জামাতেরও জি হুজুর, আওয়ামী লীগেরও জি হুজুর, বিএনপিরও জি হুজুর, বাকি সবাই যারা দলের পদ পদবি, শীর্ষ পদ পদবি যারা থাকে তাদেরকে জি হুজুর করে দল চালাচ্ছে বাংলাদেশে। তো এখানে গণতন্ত্র তো দলেই নেই। তা আপনি যখন একটা রাষ্ট্রের গণতন্ত্রের কথা চিন্তা করবেন, রাষ্ট্রকে গণতান্ত্রিক হতে বলবেন, আমাকে তো আমার নিজেকে গণতান্ত্রিক হতে হবে, তো সেটাই তো আমরা করি নাই। তা আমি যখন রাষ্ট্রের সংস্কার বলছি, দেশের সংস্কার বলতেছি, এই করব সেই করব, সেখানে আমরা নিজেরাই তো এখনো ঠিক হইলাম না, তো দেশ ঠিক করবো কি দিয়ে? হ্যাঁ, আপনি যেটা বলছিলেন যে দলের মানে সংস্কার দরকার, দলের ভিতরে গণতান্ত্রিক চেতনার মানে গণতন্ত্র বুঝে ধারণ করে এবং সেটার মাহাত্ম্য বুঝে এরকম মানুষই তো দরকার, তাই না? যেদিন আপনি দলে গণতন্ত্র বুঝবেন ওই দিন আপনার পদ পদবি থাকবে না, এটা সত্য। ফরিদ ভাই কি ঠিক কিনা বলেন? আপনার সাথে 100% একমত। আপনার ফরিদ সাথে ভাই আমি কি একটু যোগ করি। শুনছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে আপনার সব কথাগুলো হ্যালো, আমি শুনছি। শুনেন, আপনি মানে যেগুলো বলছেন অর্ধেক এগুলো আমার মনের কথা, মানে আমি বলতে চাই, এগুলো সাহস পাই না। এই যে বলছেন না যে কি বাটারবন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, এটা ঠিক। আর হলো আপনার একটা কথা বলি, এই যে যারা যারা এখন বাম রাজনীতি করে, সমাজতন্ত্রে তো গণতন্ত্রের জায়গায় নেই, তাদের রাজনীতি না, তো সমাজতন্ত্রে। তারা কেন গণতন্ত্রের কথা বলে? গণতন্ত্র শুরু হয়ে যাক, তাদের সমস্যা কি? এই আচ্ছা, যে যারা 5-এর আগে ঋণ কত ছিল আর এখন ঋণ কত মাথা পিছু? ঋণ আরো বাড়তেছে, ঋণ কমবে? বাংলাদেশে তৃতীয় বিশ্বে কোনোদিন ঋণ আবার কমে না। আবার পাবলিক গুলা খুশিতে মানে হই হুল্লা কত করতেছে, টাকা আসতেছে, ইউনুস কত কত আসতেছে, কত টাকা কত আসতেছে, কিন্তু এই টাকা মানে এই যে স্বর্ণ চুরির মতো না, এটা তো সবার মাথার ঘাম শোনেন, পায়ে ফেলে তারপর দিতে হবে। আপনি আরেকটা কথা বলছেন যে জামাত এবং হেফাজত বা যে চরমোনাই, এরাও 100 গণতান্ত্রিক না। মিলিয়ন ডলার তারা বলতেছে হ্যালো, আমরা খিলাফত চাই। 100 খিলাফতে তো মিলিয়ন ডলার সে লোন নিচ্ছে। খিলাফতে তো গণতন্ত্রের জায়গা নাই। খিলাফত মানে তো আলাদা একটা তন্ত্র। তারা আবার গণতন্ত্রের কথা বলে। এরা কত বড় মুনাফিকি করতেছে দেখছেন? এদের মুখে এক, অন্তরে আরেক। যা বলে তা করে না, যা বলে তা করে না। এরা বলতেছে আমরা খিলাফত চাই, সরাসরি বলে। আবার বলে রাইট। গণতন্ত্র চাই। গণতন্ত্র থাকলে খিলাফত থাকবে, খিলাফত থাকলে গণতন্ত্র থাকবে, গণতন্ত্র থাকলে সমাজতন্ত্র থাকবে, সমাজতন্ত্র থাকলে গণতন্ত্র থাকবে। সমাজতন্ত্রীদের এটা একটা ভণ্ডামি। আমি নিজে সমাজতন্ত্র রাজনীতি করি। গণতন্ত্র চলে যাক, চলে গেলে তো আমার সমাজতন্ত্র নিয়ে আমি হ্যালো, সামনে যেতে হবে। হ্যাঁ, শুনতে পারতেছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ, শুনতেছেন? আমি কাউকে দেখতে পাচ্ছি না, আমাদের কি ক্যামেরা অফ হয়ে গেছে সবার? না না না, না না, আমরা আমরা তো দেখতে সবাই পাচ্ছি, আছি। আপনারও দেখা যাচ্ছে। বাট আমি কাউকে দেখতে পাচ্ছি না আপনাদের এখানে। কিন্তু আমরা আচ্ছা, বলতে আপনাকে দেখতে থাকেন, পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি, কোনো আমরা সমস্যা, দেখতে আপনি বলতে পাচ্ছি, থাকেন। ডোন্ট ওয়ারি। লাইন বলে যান, কন্টিনিউ করেন। কাটবেন ফরিদ না, ভাই, লাইন কাটলে আর হ্যাঁ, বুঝতে বলেন পারবেন না, সমস্যা করে। বলেন ফরিদ ভাই, আপনি বলতে বলেন থাকেন। একটা বলেন। জিনিস আপনি, ফরিদ ভাই একটা জিনিস কি খেয়াল করেছেন, সেটা হচ্ছে যে জামাতে ইসলামী
1971 সালে যারা দলীয় সিদ্ধান্ত নিয়ে যারা রেজুলেশন সাইন করে, হ্যাঁ, রাজনৈতিকভাবে যারা পাকিস্তানের পক্ষ নিয়েছে, মানে বাংলাদেশ রাষ্ট্রের বিরোধিতা করেছে, যারা স্বীকৃত মানবতা বিরোধী অপরাধ করেছে, নানা ধরনের হত্যাকাণ্ড করেছে, মানে এটা কিন্তু তারা ঘোষণা দিয়ে তারা গিয়েছে কিন্তু পাকিস্তানের পক্ষে, বাংলাদেশের বিপক্ষে, এবং তাদের কিন্তু এটা ঘোষণা এবং এটা কিন্তু তারা রেজুলেশন আকারে তারা সাইন করে যাওয়া, পাশ করে তাদের দলীয় ফোরামে দল হিসাবে তারা কিন্তু বাংলাদেশের বিরোধিতা করেছে। সেই দল, আমি একটা জিনিস বুঝতে পারছি, এখন যেরকম আমেরিকাকে দাওয়াত করে নিয়ে আসা হয়েছে, তখন পাকিস্তানকে দাওয়াত করে নিয়ে আসছে আমাদের সেই দল আজও পর্যন্ত তাদের ওই অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করে নাই। সেই দল যখন এখন বলে যে 24-এ গণহত্যা হয়েছে, যে গণহত্যার পিছনে মাস্টারমাইন্ড তারা, যে গণহত্যার পিছনের মাস্টারমাইন্ড তারা, এবং তারা বলে যে দল হিসাবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগ নাম পরিবর্তন করে আসতে হবে। 71-এ যখন গণহত্যা চালালো পুরো বাংলাদেশে, জামাত ইসলামী নাম তো না, বিচার বাদ দেন আপনি, ওইটা তো জামাতি ইসলাম হিসেবেই তারা 71-এ ছিল, তারা তো অন্য কোনো নামে ছিল না। তো তারা তাদের নাম পরিবর্তন করলো না, তারা আওয়ামী লীগকে 24-এর গণহত্যার জন্য দায়ী করে, তারা গণহত্যার প্রমাণ হওয়ার আগেই তারা গণহত্যাকারী দল হিসেবে তাদেরকে স্বীকৃতি দিয়ে দিল। তো বিষয়টা কি একটু হাস্যকর না? হ্যাঁ, অবশ্যই হাস্যকর। আগে তো আমাদের 71-এর গণহত্যার বিচার হবে, তাহলে আবার নতুন করে যদি দলই নিষিদ্ধ করতে হয়, তাহলে 71-এর গণহত্যার সাথে তো জামাত এবং সবকিছু প্রমাণ আছে, তাহলে তো জামাতের নামই নিবন্ধন, মানে সবকিছু বাতিল হোক, জামাতের তো নতুন নামে আসা উচিত, জামাত ইসলামী নামে তো আসা থাকা উচিত না তাদের? সেটা তো অবশ্যই, এটা যাদের মাথায় ঘিলু আছে তারা বুঝবে এটা। আমাদের যমুনা টিভিতে এখন মৃত, এরা আর কথা বলে না, এরা তো কথা তো বলে, কোথায় কথা বলে না, কথা বলে ঠিক। এখন তো সব টিভি বাতাবি লেবুর চাষ করছে, এখন তো সবাই, আগে তো একটা বিটিভি ছিল, এখন তো বাংলাদেশে সবাই বিটিভি। কালকে এলু পাথারি গুলি করলো সেনাবাহিনীরা, আমরা সেটা ভিডিওতেও দেখেছি, সেখানে 1-2 জন মরে কিভাবে? এটা তো শত শত লাশ ফেলার কথা। যাই করুক, বাংলাদেশে আসলে মানে বাংলাদেশের মানুষের কাছে আসলে এখন প্রশ্ন যে তারা কি আসলে সত্যিকার অর্থে কি বাংলাদেশটাকে তারা সংস্কার, মানে যে কথাটা বলেছে যে রাষ্ট্র সংস্কার করবে, রাষ্ট্র সংস্কার কি তারা আসলে করতে চায়? আমার তো মনে হয় না যে রাষ্ট্র সংস্কারের কোনো পদক্ষেপ। আপনি ওটা অনেক বড় শব্দ, এর আগে আপনি চিন্তা করেন তো, বাংলাদেশে সাকিব আল হাসান, সে বাংলাদেশের না, শুধু সারা পৃথিবীর সম্পদ, তাকে সিকিউরিটি দিতে রাজি না, অথচ জাল একটা ব্যান্ড পাকিস্তান থেকে টাকা দিয়ে তাকে এই মুহূর্তে নিয়ে আসা হয়েছে। এটা কতটুকু এখন না, এখন তাদের কথাবার্তা বা আচার আচরণে মনে হচ্ছে কি, মানে বাংলাদেশে যদি আপনি কোনো কালে বা আপনার গোষ্ঠীর বা আপনার প্রজন্মের আওয়ামী লীগ করে থাকে, তারা বড় পাপী, আপনার আর এই পাপের জন্য আপনি দুজকে যাবেন, এই পাপের জন্য আপনি বাংলাদেশী হিসাবে নিজেকে পরিচয় দিতে পারবেন না, এই পাপের কারণে আপনার জীবনের যা যা অর্জন আছে সব বাদ। যেহেতু আপনি আওয়ামী লীগ করেছেন কোনো এক সময়, বা আওয়ামী লীগকে সাপোর্ট করেন, বা আওয়ামী লীগ ঘরানার বা ওই ধরনের ভাবমূর্তি পোষণ করেন, এটা মনে হয় বাংলাদেশের জন্য এখন সবচেয়ে বড় অন্যায়। এবং আমি বিস্মিত হব না যদি তারা এই ধরনের কোনো আইন পাশ করে যে যারা আওয়ামী লীগ সমর্থন এবং আওয়ামী লীগের প্রতি যাদের অনুরাগ আছে, যারা আওয়ামী লীগ করেন বা আওয়ামী লীগের প্রতি যাদের একটু মানে সফট কর্নার আছে, তারা সবাই বাংলাদেশের মানবতা বিরোধী। দাদা, একটা জিনিস আপনাকে আমি নলেজে দেই, যেটা বাংলাদেশে অনেকে আছে রাজনীতি করে না, রাজনীতি বলে না, কিন্তু তারা ভোট দেওয়ার সময় এটা আসলে সময়ের ব্যাপার, মাত্র ঘোষণাটা দেওয়ার। আমি যতটুকু ভোটটা দিয়ে আমার আসে, মনে মানে হচ্ছে বঙ্গবন্ধুর দলটাকে ভোট দেয়, এমন অনেকে আছে রাজনীতি করে না, আওয়ামী লীগ কি তারা এগুলো জানেও না, কিন্তু ভোটটা দিয়ে আসে। হ্যালো 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 হ্যাঁ, বললাম যে অনেকে আছে এটাকে বলে, এটা রিজার্ভ ফোর্স বলা হয় এই দলটাকে, যারা আওয়ামী লীগও করে না, মানে দলীয় ভাবে রাজনীতি পথে ঘাটে নেমেও করে না, আবার কোনো কিছু হলে দলের কোনো প্রকার স্বার্থ ছাড়া আবার প্রতিবাদে নামবে, কিন্তু তাদের কোনো দল থেকে পাওয়ার আশা নাই, তারা রাজনৈতিক ভাবে মিছিল মিটিং এগুলোও করবে না, কিন্তু যখন তাদেরকে দরকার হবে দেশের স্বার্থে বা দলের স্বার্থে একদম ফাইনাল, তারা ঠিক তখন মাঠে নামবে।
এরকম একটা দল আছে বাংলাদেশে, এটাকে বলা হয় রিজার্ভ ফোর্স। এরা এমনি ঘুমায় থাকে কিন্তু মনে প্রাণে বঙ্গবন্ধু ধারণ করে। এদেরকে মিটিং মিছিলে পাবেন না, কিন্তু ফাইনালিতে পাবেন। এরা রাজনীতি এইভাবে দেখায়, শো অফ করে করেও না। এমন গ্রামগঞ্জেও আপনার যারা একটু বয়স লেভেলের বা একটু মধ্যবয়সী তারাও দেখবেন যে কথা কম বলবে, কোনো রাজনৈতিক আলাপ করবে না, কিন্তু ভোটটা দিয়ে আসবে বঙ্গবন্ধুকে, যদি তার নেত মানে লিডারশিপ ভালো থাকে, তার এলাকা ভিত্তিক। মানে মুক্তিযোদ্ধার পক্ষে আর কি, সেটা বুঝাতে চাচ্ছি যে মুক্তিযোদ্ধার পক্ষে যে ক্যান্ডিডেট থাকবে তাকে ভোটটা দিবে, তারা রাজনীতির সঙ্গে জড়িত না। এরকম অসংখ্য না, আমি জনগণ আছে বাংলাদেশে। গতকালকে একটা বিষয়, ফরিদ ভাই কি শুনতে পাচ্ছেন? ফরিদ ভাইয়ের একটু উনি দেখতেছে, উনি আছেন লাইন থেকে একটু হ্যালো। বের হয়ে গেছে, ওনার বাসায় লোকজন আসছে। আচ্ছা, আমি যেমন গতকালকে আপনার মানে জেডাই খান পান্নার একটা বক্তব্য শুনছিলাম আর কি। তো পান্না ভাই যে বিষয়টা আসলে মিডিয়াতে বললেন যে ৭১ নিয়ে যারা আসলে এখন কথা বলছে এবং যারা এই 2024-এরটাকে দ্বিতীয় স্বাধীনতার নামকরণ দিয়েছে, তো তাদের আসলে মতাদর্শ এবং তাদের উদ্দেশ্য আসলে এখন জাতির সামনে পরিষ্কার। ঠিক আছে, আপনি দেখেন বর্তমান তত্ত্বাবধায়ক সরকার তার এ পর্যন্ত জাতির উদ্দেশ্যে 2বার বা 3বার ভাষণ দিয়েছেন, সে কোনো ভাষণে কিন্তু 1971-এর মুক্তিযোদ্ধা কাউকে সে স্মরণও করে নাই, কথাও বলেন নাই। উনি 2024-কে উনি দ্বিতীয় স্বাধীনতা আখ্যায়িত করেছেন। তো ভালো, হয়তো উনি 71-এর সময় হয়তো বুঝেন নাই, হয়তো উনি যদিও 33 বছর বয়স ছিলেন, মনে হচ্ছে আসলে 71 সালে উনি সম্ভবত ওইটা হয়তো না শিশু বলবো না, হয়তো ওনার জামাত ইসলামের আমিরের মতো শিশু ছিলেন, ওনাকে জিজ্ঞেস করলে আচ্ছা এটাই যাই হোক, বলবেন। হয়তো উনি বুঝতে পারেন না, যার জন্য 71 নিয়ে হয়তো বলেন না, বা কি কারণে বলেন না হয়তো এটা ওনারাই বলতে পারবেন, আমরা তো আর জানি না। আমরা আশা করব যে উনি পরবর্তীতে হয়তো 71-কে ধারণ করে বক্তব্য দিবেন, এটা আমাদের মানুষ হিসেবে প্রত্যাশা, বাঙালি জাতি হিসাবে প্রত্যাশা। আর সেকেন্ড থিং হলো যে জিনিসটা, বাংলাদেশের রাজনীতিতে আমরা মনে করি যে আসলে কিছু সংস্কার দরকার। গত 15 বছরে আওয়ামী লীগ রাষ্ট্রের অনেক উন্নয়ন করেছে, এটা সত্য, কিন্তু পাশাপাশি দল পরিচালনায় আওয়ামী লীগ অনেক দিক দিয়ে আমি মনে করি যে ব্যর্থ। এটা সবাইকে স্বীকার করতেই হবে। আপনার স্পেশালি আমার দৃষ্টিতে যে জিনিসটা আসলে সবচেয়ে বেশি মানে মনে হয়েছে, সেটা হলো নৌকাটাকে যেদিন আপনার স্থানীয় পর্যায়ে দিয়ে দেওয়া হলো ইলেকশনের জন্য, সেদিনে আসলে রাজনৈতিক অপমৃত্যু হয়েছে। কারণ হচ্ছে আপনার আগে যখন স্থানীয় সরকার প্রতিনিধি নির্বাচনগুলো হতো, পৌরসভা বলেন, সিটি কর্পোরেশন, তারপরে উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে, তখন সবাই স্বতন্ত্র বা বিভিন্ন মার্কা নিয়ে তারা ইলেকশন করতো, তখন দলীয় কোনো পরিচয়টা আসলে থাকতো না। তখন মানুষের একটা ইয়ে থাকতো, মানে যে আসলে ভালো মানুষকে আমরা প্রতিনিধি নির্বাচন করব কিনা। বাট যখনই নৌকা চলে গেল, তখন আসলে একটা সাইড হয়ে গেল এবং ওখানে দেখা গেল যে হাইব্রিড, টাকাওয়ালা, কালো টাকার মালিক, মানে যারা অযোগ্য মানুষজন, তারা ওই যে নেতার পা চেটে টাকা পয়সা দিয়ে তারা কোন রকমের যদি নৌকাটা নিতে পারে, তাহলে তো হয়ে গেল জনপ্রতিনিধি, যেহেতু ইলেকশন ওইভাবেই হলো বাংলাদেশে। তো এই ব্যবস্থাটা আসলে আওয়ামী লীগের চরম একটা রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল আমি মনে করি। সরকারের এবং সাংগঠনিক ভাবে আসলে কার্যক্রম আমি সরকার ক্ষমতায় থাকাকালীন বিরোধী একটা ভালো দল, মানে একটা মুক্তিযোদ্ধার পক্ষে কোনো দল তৈরি করা উচিত ছিল না? ডেফিনেটলি একটা ভালো দল থাকা উচিত ছিল। এখন সেটা হারায় হারায় টের পাচ্ছে। না, একটা জিনিস হচ্ছে যে একটা জিনিস দেখেন, বাংলাদেশে মুক্তিযুদ্ধকে নিয়ে যত অনুষ্ঠান বা সরকারের অর্জন নিয়ে যত অনুষ্ঠান, হয়তো ঢাকা, চট্টগ্রাম বা বিভাগীয় 1-2টা জেলা শহরে হয়েছে, মানে বিভাগীয় শহর বা 2-1টা জেলা শহরে আসলে এরকম হয়েছে। বাট বাংলাদেশে যদি আমি 64টা ডিস্ট্রিক্ট ধরি, 460টার উপর উপজেলা আছে, উপজেলা পর্যায়ে যদি ধরি, গ্রাম পর্যায়ে তো নাই, আমি গ্রামের কথাতে আর নাই গেলাম, মানে গ্রাম পর্যায়ে তো নাই। গ্রাম পর্যায়ে ধরেন দলীয় কর্মসূচি আওয়ামী লীগের ছিল 21শে ফেব্রুয়ারি, 7ই মার্চ, 26শে মার্চ, 16ই ডিসেম্বর, 17ই মে বঙ্গ, ঠিক আছে। এই 5-6টা দিনে আপনার হচ্ছে বঙ্গবন্ধুর ভাষণ বাজাবে মাইক দিয়ে, এটাই দলীয় কর্মসূচি, এছাড়া আর কোনো কর্মসূচি ছিল না। ওই 7ই মার্চের ভাষণ,
জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছিল। জনগণ এই জিনিসটার তারা ভুলেই গেছিল যে জনগণের একটা সম্পর্ক বা তাদের টাচে থাকা আমাদের খুব দরকার, তাদের সুখে দুঃখে আমাদের এগিয়ে যাওয়া দরকার, তাদেরকে খুঁজেই পাওয়া যায় না। না, এমপি খুঁজে পাওয়া গেছে মন্ত্রী তাদেরকে। বলেন, তারা যেমন প্রত্যেকটা এলাকাতে যেমন তারা সিন্ডিকেট গড়েছে, কাকে চেয়ারম্যান বানাবে, ওকে চেয়ারম্যান বানায় এলাকাতে কাবিখা, টিআর, অন্যান্য কি কি টাকা আসবে, এটা কে কত ভাগ বাটোয়ারা করবে, এগুলা তারা ভালো করছে, ওগুলা কম করে নাই। উন্নয়ন যেটুকু করছে সেটা হলো শেখ হাসিনার ভয়ে কিছু কিছু উন্নয়ন হয়তো এলাকা ভিত্তিক করেছে, কিছু কিছু এমপি হয়তো আপনার তারা সাহসী পদক্ষেপ নিয়েছে বিধায় আপনার কিছু কিছু এলাকায় উন্নয়ন হয়েছে। বাট ওভারঅল দেশের যে উন্নয়ন সেটা তো সরকারের হাতেই ছিল। মেজর যে ডেভেলপমেন্ট গুলো বা রুরাল পর্যায়ে যে ডেভেলপমেন্ট বলি, শিক্ষা খাতে বা সামাজিক ন্যায় বিচার বলেন, তারপরে আপনার সোশ্যাল সেফটি যেগুলো বলেন, এগুলা ক্ষেত্রে মানে এগুলার তো আসলে শেখ হাসিনা বাদ দেন বা যারাই সরকারে আসবে তাদের তো পক্ষে সম্ভব না যে আপনার সমগ্র মানে সবকিছু দেখাশোনা করে। এটার জন্যই তো দল, এবং দলের প্রত্যেকটা স্তরের যে নেতাকর্মী যে যেখানে আছে, যার উপর যে দায়িত্ব সেটা পালন করবে, সে পালনটুকু যে করবে সেটার মনিটরিং কিন্তু আসলে কেউ করছে না। সে মনিটরিং করছে না কোনো বিধায় তো দলের পর্যায়ে ছিল আসলে না। নাই তো জবাবদিহিতা নাই। না, জবাবদিহিতা নাই জনগণের কাছে, তো আপনার কোনো জবাবদিহিতা নাই, চেক এন্ড ব্যালেন্স নাই। তো যখন চেক এন্ড ব্যালেন্স থাকবে না, আপনার যখন কোনো জবাবদিহিতা থাকবে, দেখেন আপনার দলীয় লোকজন দিয়ে দেওয়া হয়েছিল হ্যালো, যারা, জি হ্যালো, হ্যাঁ একটু আটকে গেছিল। স্কুল কলেজগুলো দেখেন, মাদ্রাসা, এগুলো তো দেখেন দলীয় পরিচয়ের লোকজন গুলোকে দিয়ে ম্যানেজমেন্ট কমিটি করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতে তাদের পরিবেশ নষ্ট হয়ে গেছে। তো সমস্ত কিছুতে আসলে এককভাবে যে আসলে মানে দোষ দিব সেটাও না, সেখানে তো আমরাও দোষী সবাই, আমরা যারা জনগণ আমরাও তো কম দোষী না, কারণ আমরা তো প্রশ্ন করি নাই কাউকে। আমরা যদি ইউনাইটেড থাকি, হ্যাঁ, আমরা আমরা যদি প্রশ্ন প্রশ্ন করতে করতাম, ভুলে গেছিলাম। ভুলে গেছি, আমরা যদি প্রশ্ন করতাম, আমরা যদি নির্বাচনের সময় আমরা যদি জনগণ মানে ইউনাইটেড থাকতাম, নেতা গেলে জিজ্ঞাসা করতাম যে তুমি যে ভোট চাইতে আসছো কি কারণে। যদি আমরা প্রশ্ন করতে শিখতাম বাংলাদেশের মানুষ যে তুমি ভোটটা চাইতে আসছো কি কারণে, তখন এই কারণের ব্যাখ্যা দিতে গেলে বাংলাদেশে অনেক নেতাদের হালুয়া টাইট হয়ে যেত। আপনার কি মনে হয় ভোট চাইতে গেছে কেউ? সমস্যা তো ওইটাই যে ভোট তো ভোট হয় নাই, চাই এই জন্য চাইতে যাবে নাই, কে। মানুষ তো চুরি এবং তাদের করলে একটু রাগ ঢাক করে, কিন্তু এরা তো রাগ ঢাক করে না। না না, এই যেমন এদের এদের এই যে দেখেন আপনি, আহ, সরকার পতন হলো যাই হলো, এখানে একটা কনস্পিরেসি ছিল, ইটস ট্রু, বাট তারপরেও তো আমি বলবো যে একটা দলীয় মানে একটা সাংগঠনিক ব্যর্থতা অবশ্যই আছে। তো সাংগঠনিক ব্যর্থতাটাকে আপনি কনস্পিরেসিটাকে বাদ দিয়ে আপনারা যে দল হিসাবে ব্যর্থ, সেটারও তো জাতির সামনে আপনাদের বলা উচিত যে আমরা আসলে দল হিসাবে আমাদের দলীয় শৃঙ্খলা এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে ব্যর্থ। সেটারও তো হ্যাঁ, তারা একটা ব্যাখ্যা দিতে পারতো, সেটার ব্যাখ্যা কিন্তু তারা এ পর্যন্ত কেউ দেয়নি। হ্যাঁ, তো এখানে ইন্টারন্যাশনাল কনস্পিরেসি বা যাই থাকুক না কেন, সাধারণ মানুষের কাছে যে আপনাদের দল হিসাবে একটা দায়বদ্ধতা থাকার কথা, সেই দায়বদ্ধতাটা আপনারা স্বীকার করলেন না একবারও, যে আমরা মনি দলেও মনিটরিং ছিল না, সরকারি কর্মকর্তাদের উপর মনিটরিং ছিল না, আমরা সব জায়গায় স্বাধীনতা আমরা ছিল। আমরা যে যত কথাই বলি, বাংলাদেশের একটা মেজরিটি মানে 2/3 মেজরিটিকে কিন্তু আপনার নেতৃত্ব দেয় আওয়ামী লীগ এবং বিএনপি, তারা উভয় দল, ঠিক আছে। তো সুতরাং সাধারণ মানুষের কাছে তো তাদের একটা দায়বদ্ধতা থাকা উচিত যে আমরা কি কারণে ব্যর্থ, কি কারণে সফল, এই কথাটুকু তো সাধারণ মানুষ শোনার অধিকার রাখে। এবং সাধারণ মানুষ যারা ভোটার, তারা তো সবাই নেতা না। এই সেটাই। যে 35%, 36% বা 38% বলি আমরা এক এক দল দাবি করে, তাদের এই 38%-এর মধ্যে নেতা তো 1%, হ্যাঁ, বাকি 37% হলো বাকি বাকি মানে পার্সেন্ট হলো ভোটার। তাহলে ভোটারদের তো একটা, তাদের কাছে তো একটা ইয়া থাকা উচিত, মানে ক্লারিফিকেশন থাকা উচিত যে আমার 1% যারা আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তারা তো অন্তত আমাদের কাছে স্বীকার করছে যে আমরা আসলে ভুল করছি, বা আমাদের সাংগঠনিক ভাবে আমরা এই এই ভুলগুলো আমাদের ছিল, আমরা ভবিষ্যতে ভুলগুলো শুধরে আমরা এইভাবে চলবো। দ্যাট শুড বি ক্লিয়ার স্টেটমেন্ট টু দ্য নেশন, টু দ্য পিপল, এবং তাদের যে সাপোর্টার আছে অফ দ্য রেসপেক্টিভ পার্টিস, তাদের এটা বলা উচিত যে আমরা আসলে আমাদের এই বিগত সময়ে আমরা এই ভুলগুলো করেছি, আমরা ভবিষ্যতে আমরা এই ভুলগুলোর উপরে উঠে দল পুনর্গঠন করব
এবং আমরা পরবর্তীতে যদি কখনো আমরা জনগণ আমাদেরকে সুযোগ দেয় তাহলে আমরা রাষ্ট্রকে আমরা সেইভাবে আমরা পরিচালনা করবো। দেয়ার শুড বি এ ক্লিয়ার স্টেটমেন্ট বাই এভরি পলিটিক্যাল পার্টিস। কিন্তু এই স্টেটমেন্ট জাতির উদ্দেশ্যে কিন্তু কেউ দিবে না। না, আপনার প্রত্যেকটা রাজনৈতিক দল এখানে যারা যারা আছে